ওকে, আমার লেখা কি ক্লিয়ারলি বুঝা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে একটু ঘোলা বোধহয়। একটু বড় করে লিখলে দেখা যাবে প্রপারলি, আই থিংক। আচ্ছা, আমি এটা আর একটু নিচে নামিয়ে চেষ্টা করতে পারি, আই গেস। আই থিংক খোলা ভাবটা নেটওয়ার্কের সাথে ঠিক হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, নেটওয়ার্কের কারণে বোধহয় তুমি যেভাবে ছিল ওভাবে। হ্যাঁ, হ্যাঁ, এখন গুড আপ। ওকে, আচ্ছা, সো আজকের ক্লাসের বেসিক্যালি টপিক হচ্ছে নাম্বার থিওরি। সো মানে আমার হলে বা যে কোনো কিছু নিয়ে প্রশ্ন হচ্ছে বলতে পারো, তো আমি ওটা শুনবো, অথবা হচ্ছে তোমরা এখানে চ্যাটে লিখতে পারো, আমি মানে চ্যাটটাও সবসময় মনিটর করব। ওকে, তোমাদের হচ্ছে নাম্বার থিওরি একটা ক্লাস হয়েছিল প্রবাবলি রাহুল ভাইয়ের সাথে। তো আজকের ক্লাসটা বেসিক্যালি মানে ওই ক্লাসের কন্টিনিউয়েশন বলা যেতে পারে। সো আমরা তাহলে ক্লাস শুরু করতে পারি। তো আজকের ক্লাসের ফার্স্ট টপিক যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে জিসিডি। জিসিডি মানে হচ্ছে বেসিক্যালি গ্রেটেস্ট কমন ডিভাইজার যেটাকে বলে, বা আমাদের মানে বাংলা মিডিয়ামের বইগুলো যেটাকে গসাগু বলে হচ্ছে লেখা হয় আর কি। আচ্ছা, আমার লেখা অনেক বাজে, সো বুঝতে সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করতে পারো। কথা তো কেটে যাচ্ছে, আর লেখাও ঘোলা দেখা যাচ্ছে। তোমার নেটওয়ার্ক ব্যান্ডউইথ লো দেখাচ্ছে, মানে এটাকে ইমপ্রুভ করার কোনো ওয়ে আছে? আচ্ছা, আমি হচ্ছে দেখি কি করা যায়, একটু দেখো তো। উপস, সরি। আচ্ছা, হ্যাঁ, আমরা শুরু করতে পারি। সো ধরো একটা নাম্বার হচ্ছে 7 আর একটা নাম্বার হচ্ছে 21, এদের জিসিডি হচ্ছে, আমরা বললাম এদের জিসিডি হচ্ছে 7। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করে? এই জিনিসটা মিন করে যে হচ্ছে ধরো জিসিডিটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম, তো এই জিনিসটা অ্যাকচুয়ালি যেটা মিন করে সেটা হচ্ছে ডি হচ্ছে 7 কে ডিভাইড করে, আবার ডি 21 কেও ডিভাইড করে। এন্ড 7 আর 21 দুইটাকেই ডিভাইড করে এমন নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ডি। ঠিক আছে, যেমন আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে 14। ঠিক আছে, এদের জিসিডি হচ্ছে 2, এটার মানে হচ্ছে 2 হচ্ছে 6 কে ডিভাইড করে, 2 হচ্ছে আবার 14 কেও ডিভাইড করে। ঠিক আছে, এন্ড এই 6 আর 14 এর কমন ডিভাইজার যেগুলা, এই কমন ডিভাইজার গুলোর মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে 2। ঠিক আছে, তো জিসিডি বের করার জন্য আমরা স্কুলে একটা নিয়ম শিখছিলাম যে ভাগ করে করে, যেমন এটা আমি এখানে একটু ডেমনস্ট্রেট করার চেষ্টা করি। 6 মানে ছোটটা দিয়ে আমরা বড়টাকে ভাগ করব। ঠিক আছে, তো ভাগ করে হচ্ছে আমরা একটা ভাগশেষ পাবো, 12 ভাগশেষ পাবো 2, তারপর এই ভাগশেষটা দিয়ে হচ্ছে আমরা এটাকে আবার ভাগ করব। ঠিক আছে, তো এটা দিয়ে হচ্ছে পুরোপুরি ভাগ যায়, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের জিসিডি। তো এই অ্যালগরিদমটার একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম। তো এই জিনিস অ্যাকচুয়ালি মানে কিভাবে কাজ করে, তো ওটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। আমি নেক্সট পেজে। আচ্ছা, সো সাপোজ ধরো হচ্ছে আমরা দুইটা সংখ্যা জিসিডি বের করতে চাচ্ছি। ঠিক আছে, তো ধরে নিচ্ছি হচ্ছে জিসিডিটা হচ্ছে ডি, তো তার মানে কি ডি অবশ্যই হচ্ছে এ কে ডিভাইড করে, ডি অবশ্যই হচ্ছে বি কে ডিভাইড করে। আবার আমরা হচ্ছে ধরে নিতে পারি যে এ আর বি এর মধ্যে এ হচ্ছে ছোট আর বি হচ্ছে বড়। তো তাহলে ওই দিন হচ্ছে অন্য এর আগে নাম্বার থিওরি ক্লাসে আমরা একটা জিনিস শিখছিলাম না, যে একটা সংখ্যা যদি দুইটা সংখ্যাকে ভাগ করে তাহলে ওটা ওদের যে কোনো লিনিয়ার কম্বিনেশনকে ভাগ করবে। তোমার কথার লাস্টের কথাটা কেটে গেছে, আবার একটু বললে ভালো হবে। আচ্ছা, সরি। সো ওই দিন হচ্ছে লাস্ট নাম্বার থিওরি ক্লাস আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে একটা সংখ্যা যদি দুইটা নাম্বারকে ডিভাইড করে তার মানে হচ্ছে ওটা ওদের যে কোনো লিনিয়ার কম্বিনেশনকে ডিভাইড করবে। তো
এখন আবার দেখো এ হচ্ছে ছোট আর বি হচ্ছে বড়, তো এর আগে আমরা যেটা করছিলাম যে আমরা হচ্ছে এই যে ছোট সংখ্যাটা দিয়ে বড়টাকে ভাগ দিছিলাম। তো আমরা হচ্ছে বি কে এ দিয়ে ভাগ দিলাম, তাহলে একটা ভাগফল পাবো আর একটা ভাগশেষ পাবো। তো ধরে নিচ্ছি হচ্ছে ভাগফল পাবো কিউ আর ভাগশেষ পাবো আর, তাহলে আমরা লিখতে পারি সেটা হচ্ছে বি ইকুয়ালস এ কিউ প্লাস আর। ঠিক আছে? সো এখন যেটা পাইলাম সেটা হচ্ছে ডি হচ্ছে এ কে ডিভাইড করে, আবার ডি হচ্ছে বি কেও ডিভাইড করে। তার মানে কি ডি অবশ্যই হচ্ছে বি মাইনাস এ কিউ কে ডিভাইড করবে, সিন্স যে বি মাইনাস এ কিউ এটা একটা লিনিয়ার কম্বিনেশন, ওই জন্য হচ্ছে এটাকে ডিভাইড করবে। আবার বি মাইনাস এ কিউ হচ্ছে অ্যাকচুয়ালি আর। ঠিক আছে? তো তার মানে হচ্ছে এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ডি এ কে ডিভাইড করে ডি আর কে ভাইয়া ডিভাইড কথা করে। কেটে এন্ড যাচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখো, ভাইয়া আপনার ভাগশেষ কথা কিন্তু কেটে সবসময় এর যাচ্ছে। চেয়ে ছোট হবে। তো এখন হচ্ছে আমরা আবার সো যেখানে ছিলাম সেটা হচ্ছে জিসিডি। জিসিডিতে আর কে আছে এখনো? আচ্ছা, সাপোজ ধরো দুইটা নাম্বার এ আর বি, এদের জিসিডি আমরা বের করতে চাচ্ছি যেখানে এ হচ্ছে বি এর চাইতে ছোট। আবার এখানে আটকে গেল। ও আচ্ছা, এইটা অন্য একটা ঝামেলা কর না, তুমি এইটার একটু ওই যে ডলার সাইনের মধ্যে আটকাও, তাইলেই বোধহয় আসবে। এইটা হচ্ছে ম্যাথ জ্যাক্স দিয়ে তোমার ইয়া করলে ঝামেলাটা হয়, একটা ব্যাকস্ল্যাশ দিতে হয় না জানি কি %। নরমালি এর চেয়ে বি ছোট এরকম লিখে রাখো। না, এটা ডলার ম্যাথ জ্যাক্সে ডলার সাইন দিয়ে রেন্ডার করতে হয়, ওইভাবে কাজ করবে না। হ্যাঁ, ডলার সাইন তো দিলাম। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে, এটা আই থিংক আচ্ছা ঠিক, রেন্ডার না হলেও just সমস্যা ওইটা নেই। লেখো লেস দেন বি। তো এখন এদের জিসিডি বের করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ছোটটা দিয়ে বড়টাকে ভাগ দিই, তো একটা ভাগফল পাই, একটা ভাগশেষ পাই। তো আমরা বেসিক্যালি ভাগশেষটা নিয়ে কাজ করি। সো আমরা এটা থেকে লিখতে পারি যে বি ইকুয়ালস এ কিউ প্লাস আর। ঠিক আছে? আচ্ছা, আমি ফিল্ডটা একটু বড় করি যাতে বুঝে যায় ভালোভাবে। ওকে, জিনিসটা কি বোঝা যাচ্ছে লেখাটা? জি ভাইয়া। ওকে, আচ্ছা, তো আমরা মানে জিসিডিটাকে ধরে নিছি হচ্ছে ডি। তার মানে কি এটা যেটা বুঝছি সেটা হচ্ছে ডি ডিভাইডস এ এন্ড ডি ডিভাইডস বি। ঠিক আছে? এখন তার মানে কি ডি যদি এ কে ডিভাইড করে তার মানে ডি অবশ্যই হচ্ছে এ এর যে কোনো মাল্টিপলকে ডিভাইড করবে, ডি এ কিউ কে অবশ্যই ডিভাইড করবে, এন্ড ডি এ কিউ কে ডিভাইড করে ডি বি কে ডিভাইড করে। এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডি ডিভাইডস বি মাইনাস এ কিউ, এন্ড বি মাইনাস এ কিউ হচ্ছে অ্যাকচুয়ালি আর। ঠিক আছে? এন্ড এখান থেকে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ডি ডিভাইডস এ এন্ড ডি ডিভাইডস আর। ঠিক আছে? এন্ড ডি হচ্ছে এ আর আর এর একটা কমন মাল্টিপল, সরি কমন ডিভাইজার। ঠিক আছে? তো এ আর আর এর কমন ডিভাইজার, এন্ড এটা হচ্ছে এ আর আর এর কমন ডিভাইজার গুলোর মধ্যে অ্যাকচুয়ালি সবচেয়ে বড়টা হবে। ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে জিসিডি অফ এ এন্ড বি এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিসিডি অফ এ এন্ড আর। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা আবার আগের মতো করে এখানে খেয়াল করে দেখো, আর হচ্ছে বি কে এ দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা পাইছিলাম ওটা। এখন ভাগশেষ তো হচ্ছে কখনো এ এর চেয়ে বড় হইতে পারবে না। সো এন্ড এখানে হচ্ছে আর হচ্ছে বেসিক্যালি আর লেস দেন এ। ঠিক আছে? তো একটু আগে আমরা এ আর বি এর জন্য যে কাজটা করছিলাম ভাগ করে, আমরা আবার একই কাজটা এখানে করতে পারি। সো আমরা এরপর হচ্ছে এ কে আর দিয়ে ভাগ করতে পারি। তো এ কে আর দিয়ে ভাগ করলে সাপোজ ধরো এস একটা ভাগশেষ পাবো। তো তাহলে যেটা হবে সেটা হচ্ছে এ ইকুয়ালস আর এটাকে কিউ নাম মানে নাম দেওয়াটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না খুব একটা, মানে এই কিউ আর এই কিউ অ্যাকচুয়ালি একই না, এটা একটু খেয়াল রাখা লাগবে। তো আমরা হচ্ছে আবার এ কে এটা ভাগ দিতে পারি, এন্ড ভাগ দেওয়ার পর হচ্ছে একটা ভাগশেষ পাবো। ঠিক আছে? তো আবার আগের মতো ডি ডি ডিভাইডস আর, এটা থেকে পাচ্ছে ডি ডিভাইডস আর কিউ এন্ড ডি ডিভাইডস এ। তো তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডি ডিভাইডস এ মাইনাস আর কিউ, সো বেসিক্যালি ডি ডিভাইডস এস। তো এভাবে করে জিনিসটা আমরা কন্টিনিউ করতে থাকবো, কিন্তু কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবো? যতক্ষণ না আমাদের এইটা জিরো হয়ে আসে। সো ভাগশেষটা জিরো হলে অ্যাকচুয়ালি মানে যেটার জন্য হচ্ছে ভাগশেষটা জিরো হবে ওটাই অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হবে। সো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, সাচ এস ধরো
সাপোজ ধরো 6 আর 21, ঠিক আছে? সো আমরা হচ্ছে এটাকে প্রথমে একবার ভাগ দিলাম, তো ভাগ দিয়ে যেটা পাই সেটা হচ্ছে 21 ইকুয়ালস 6 ইন্টু 3 প্লাস 3, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা 6 দিয়ে ভাগ করার পর ভাগফল পাইছি 3 আর ভাগশেষটা হচ্ছে ভাগশেষটাও 3। সো আমরা এরপর যেটা করব, আমরা হচ্ছে 3 আর 6 এর জন্য জিসিডিটা বের করব। এন্ড 3 আর 6 এর জন্য জিসিডিটা বের করলে 3 আর 6 এর মধ্যে ছোটটা হচ্ছে 3, ওটাকে দিয়ে হচ্ছে আমরা 6 এ ভাগ করি, তখন হচ্ছে আমরা ভাগশেষ পাবো 0, ঠিক আছে? তো যেটার জন্য ভাগশেষ 0, এখানে 3 এর জন্য হচ্ছে 6 এ ভাগ করলে ভাগশেষে 0 পাচ্ছি, তো তখন হচ্ছে আমাদের জিসিডিটা হবে অ্যাকচুয়ালি 3। মানে কথা কি, মানে জিনিসটা কি বুঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো এভাবে করে হচ্ছে ইউক্লিডের অ্যালগরিদম দিয়ে জিসিডি বের করে। এন্ড জিসিডির মতো হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এলসিএম। একটু নিচে যাই, এলসিএম। সো এলসিএম হচ্ছে বেসিক্যালি লিস্ট কমন মাল্টিপল। সো এলসিএম যেটা মিন করে সেটা হচ্ছে সাপোজ এ আর বি, এখন এদের এলসিএমটাকে ধরে নিচ্ছে হচ্ছে এলসিএম অফ এ আর এ এন্ড বি, এটাকে ধরে নিচ্ছে হচ্ছে আমরা এল, পরের লাইনে নিয়েছি, ঠিক আছে? তো এ আর বি এর এলসিএম এল, এটা দিয়ে যেটা মিন করে সেটা হচ্ছে এ এল কে ডিভাইড করে এন্ড বি ও এল কে ডিভাইড করে, এন্ড এরকম এরকম সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে এল, ঠিক আছে? মানে এরকম সংখ্যা অ্যাকচুয়ালি অনেকগুলাই থাকতে পারে, যেমন হচ্ছে আমরা যদি সাপোজ 6 আর 9 এর এলসিএম বের করতে চাই, এখন 6 এর মাল্টিপল তো অনেকগুলো আছে, 6 12 18 এরকম, তারপর 9 এর মাল্টিপল অনেকগুলো, এখন এই মাল্টিপল গুলোর মধ্যে কমন যেটা, মানে কমন যেগুলো ওগুলোর মধ্যে সবচেয়ে ছোটটা, যেমন এই ক্ষেত্রে হচ্ছে 18, ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি আমাদের স্কুলের বইতে জিসিডি আর এলসিএম নিয়ে একটা রিলেশন শিখছিলাম, সেটা হচ্ছে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে এদের জিসিডি আর এলসিএম এর গুণফলের সমান। হ্যাঁ, এটা হচ্ছে আমরা আমাদের স্কুলের টেক্সট বইয়ে শিখছিলাম, বাট এটা হচ্ছে আমরা কিন্তু টেক্সট বইয়ে আমাদের প্রমাণটা দেয় নাই। এটা কি তোমরা কি প্রমাণ করার চেষ্টা করতে পারবা? ওকে, মানে তোমরা তোমাদের এটা প্রুফের তোমার যদি কোনো আইডিয়া থাকে, আইডিয়া হচ্ছে এখানে মানে মিউট আনমিউট করে বলতে পারো, এখানে চ্যাটও লিখতে পারো, বাট আনমিউট করে বললে অ্যাকচুয়ালি বেশি সুবিধা, কারণ আমি এখন যেহেতু একটা ডিভাইস আছে, আমার চ্যাট চেক করা একটু ঝামেলা। এআরবি এর এলসিএম এর মধ্যে তো এআরবি এর হচ্ছে গিয়ে কমন মৌলিক উৎপাদকগুলো একবার করে আছে, তো জিসিডিটাকে যদি ওভাবে কোনোভাবে প্রকাশ করা যায় তাহলে করা যেতে পারে, এটা আমার মাথায় আসতেছে না। আচ্ছা, এটা একটা অনেক ভালো আইডিয়া, মানে হচ্ছে মানে প্রাইম গুলো নিয়ে কাজ করা। সো বাট এখানে হচ্ছে প্রাইম গুলো নিয়ে কাজ করার চেয়ে একটা এফিশিয়েন্ট ওয়ে আছে, আই থিংক সো। সো আচ্ছা, আমাদের যেহেতু অলরেডি হচ্ছে আমরা হাফ এন আওয়ার টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে নষ্ট হয়ে গেছে, আমরা এটাতে বেশি আর সময় না বাড়াই। সো আমরা ধরে নিচ্ছি হচ্ছে এই এআরবি এর জিসিডি, এটাকে একটা নাম দিলাম, এটাকে নাম দিলাম হচ্ছে জি, ঠিক আছে? তো তাহলে দেখো, জি কিন্তু হচ্ছে এ কে ডিভাইড করবে, জি বি কেও ডিভাইড করে, তার মানে হচ্ছে আমরা লিখতে পারি এ ইকুয়ালস জি এক্স, ঠিক আছে? আর লিখতে পারি হচ্ছে বি ইকুয়ালস জি ওয়াই। এখানে একটা জিনিস খেয়াল করার ব্যাপার আছে, সেটা হচ্ছে, আচ্ছা এই লাল দাগগুলো অনেক ঝামেলা করতেছে আই থিঙ্ক, আচ্ছা হোয়াটএভার। তো এখানে একটা জিনিস মানে খেয়াল করার ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো
এই যে এক্স আর ওয়াই, এই এক্স আর ওয়াই নিয়ে আমরা কি বলতে পারি, মানে এক্স আর ওয়াই এর মধ্যে যদি কোনো মানে কমন প্রাইম ফ্যাক্টর থাকতো, ঠিক আছে, তাহলে হচ্ছে মানে এক্স আর ওয়াই এর মধ্যে যদি একটা কমন প্রাইম ফ্যাক্টর থাকতো, ওটা অ্যাকচুয়ালি জি এর মধ্যেও থাকতে হতো। তখন হচ্ছে এটাকে আমরা আলাদা করে মানে এভাবে জি এর থেকে আলাদা ভাবে এক্স আর ওয়াই এটা মানে লিখতে পারতাম না, কারণ জি হচ্ছে জিসিডি, এ আর বি এর মধ্যে কমন যা কিছু আছে সব হচ্ছে জি এর মধ্যে আছে। সো এটা তো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এক্স আর ওয়াই অ্যাকচুয়ালি কোপ্রাইম। আচ্ছা, কোপ্রাইম মানে হচ্ছে বেসিক্যালি এদের জিসিডি 1, মানে এদের মধ্যে কোনো কমন প্রাইম ফ্যাক্টর নেই, ঠিক আছে। তো আমরা পাইলাম যে যে এ বি এর জিসিডি হচ্ছে জি, আর এ হচ্ছে জি এক্স, বি হচ্ছে জি ওয়াই, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে কোপ্রাইম, ঠিক আছে। সো এখন এই ইনফরমেশন গুলো থেকে আমরা এ আর বি এর এলসিএম নিয়ে কি বলতে পারি? এখান থেকে এলসিএম নিয়ে আমরা কি ইনফরমেশন পাচ্ছি আসলে? এখান থেকে বলা যায় যে জি এক্স ওয়াই এটা হচ্ছে কি এলসিএম, কারণ সবগুলা মৌলিক উৎপাদক একবার করে আছে, আর জি হচ্ছে জিসিডি, তার মানে আসলে এটা এলসিএম আর জিসিডি গুণফল, মানে এ আর বি এর গুণফলটা। আচ্ছা, ওটা অনেক ইন্টারেস্টিং একটা থট। সো বাট মানে এখানে মানে প্রাইম গুলা নিয়ে মানে এই জি এক্স আর জি ওয়াই এর প্রাইম গুলো নিয়ে কাজ করলে অ্যাকচুয়ালি আমাদের মানে প্রথম থেকে যদি আমরা এ আর বি এর প্রাইম গুলো নিয়ে কাজ করতাম, তখন হচ্ছে এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল হতো। কিন্তু এখন হচ্ছে এটা মানে কংক্রিটলি এই জিনিসটা স্টেট করাটা একটু ঝামেলার। সো আমরা অ্যাকচুয়ালি যেটা এখন মানে প্রুফ করার চেষ্টা করবো সেটা হচ্ছে এ আর বি এর এলসিএম যদি আমরা জি এক্স ওয়াই দেখাতে পারি, তাহলে কিন্তু হচ্ছে আমাদের প্রুফটা হয়ে যায়। কারণ দেখো, এটা যদি জি এক্স ওয়াই হয় তাহলে হচ্ছে এলসিএম আর জিসিডি এর গুণফল হবে জি স্কয়ার এক্স ওয়াই, আর এ আর বি এর গুণফল হচ্ছে অ্যাকচুয়ালি জি স্কয়ার এক্স ওয়াই, ঠিক আছে। সো এটা হচ্ছে এটা আমরা এখন প্রুফ করার চেষ্টা করব। ওকে, সো হাউ ক্যান উই প্রুভ দিস ওয়ান? আমরা কি জানি এলসিএম সম্পর্কে, যে এলসিএম হচ্ছে এমন সবচেয়ে ছোট নাম্বারটা যাতে ওটা এ আর বি দুইটা দিয়েই ডিভিজিবল হয়, ঠিক আছে। সো এখান থেকে যেটা দেখতেছি সেটা হচ্ছে gx divides l and gy divides l, ঠিক আছে। সো gx l কে ডিভাইড করে এটার মানে কি? এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি l ইকুয়ালস gx k, ঠিক আছে। মানে হচ্ছে gx কে একটা ইন্টিজার k দিয়ে গুণ করলে আমরা l টা পাচ্ছি, ঠিক আছে। আবার এটা থেকে কি পাচ্ছি? এটা থেকে পাচ্ছি যে l ইকুয়ালস জি ওয়াই, এটা কে প্রাইম, এটাকে নাম দিলাম, ঠিক আছে। সো এখন দেখো তার মানে কি, এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে জি এক্স কে ইকুয়ালস জি ওয়াই কে প্রাইম, ঠিক আছে। এবার বলছি দুই দিক থেকে হচ্ছে আমরা জি দিয়ে ভাগ করে দিতে পারি। তো জি দিয়ে যদি ভাগ করে দিই দুই দিকে, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা। এখন দেখো এক্স, এখান থেকে যেটা পাচ্ছি যে ওয়াই কে প্রাইম এটা হচ্ছে এক্স কে এর সমান, ঠিক আছে। তো তার মানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এক্স ডিভাইডস ওয়াই কে প্রাইম, ঠিক আছে। কারণ হচ্ছে এক্স কে একটা ইন্টিজার কে দিয়ে গুণ করলে কিন্তু আমরা ওয়াই কে প্রাইমটা পাচ্ছি। তার মানে এটা এখান থেকে আমরা মানে লজিক্যালি ইনফার করতে পারি যে ওয়াই কে প্রাইম এটা অ্যাকচুয়ালি এক্স দিয়ে ডিভিজিবল। আবার আমরা কি জানি এক্স আর ওয়াই হচ্ছে কো প্রাইম, তার মানে কি এক্স আর ওয়াই এর মধ্যে কোনো কমন কোনো প্রাইম ফ্যাক্টর নাই। তার মানে এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এক্স ডিভাইডস কে প্রাইম, ঠিক আছে। সো এই জিনিসটা কি বুঝে গেছে? জি ভাইয়া। ভাইয়া ভাইয়া এক্স কে ইকুয়ালস টু ওয়াই কে প্রাইম এটা কিভাবে হলো? ও আমরা হচ্ছে দেখো এখান থেকে যেটা পাইলাম gx ডিভাইডস l থেকে পাইলাম হচ্ছে l ইকুয়ালস gx কে। আবার সেকেন্ড থেকে gy ডিভাইডস l এটা থেকে পাইছি l ইকুয়ালস gy k প্রাইম। সো এই দুইটা তো অ্যাকচুয়ালি সমান, তো এই দুইটা সমান থেকে হচ্ছে আমরা উভয় পাশে g দিয়ে ভাগ করে দিলে এই জিনিসটা পাচ্ছি। জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, সো আমরা এখানে পাইলাম হচ্ছে
এক্স ডিভাইডস কে প্রাইম, এন্ড সিমিলারলি কিন্তু আমরা প্রুফ করতে পারি যে ওয়াই ডিভাইডস কে। কিভাবে প্রুফ করতে পারি? কারণ দেখো এই এক্স কে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই এর একটা মাল্টিপল হয়, কারণ হচ্ছে মানে ওয়াই কে একটা ইন্টিজার কে প্রাইম দিয়ে গুণ করলে আমরা এক্স কে পাচ্ছি, সো দ্যাটস ওয়াই হচ্ছে ওয়াই ডিভাইডস এক্স কে, ঠিক আছে। এন্ড ওয়াই ডিভাইডস এক্স কে থেকে ওয়াই ডিভাইডস কে আনা যায়, কারণ হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে কোনো কমন প্রাইম ফ্যাক্টর নাই। সো আমরা পাইলাম হচ্ছে এক্স ডিভাইডস কে প্রাইম আর ওয়াই ডিভাইডস কে। তো এটা থেকে যেটা আসে সেটা হচ্ছে কে প্রাইম ইকুয়ালস এক্স সি, আর এটা থেকে যেটা হয় সেটা হচ্ছে কে ইকুয়ালস ওয়াই ডি। ডি কে আমরা আগে ইউজ করছি কোথাও না, ডি ইউজ করি। আচ্ছা, তো এগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এল ইকুয়ালস জি এক্স ওয়াই সি, আবার মানে এই যে এক্স সি এটা যদি এখানে বসাই দিই তাহলে এটা পাচ্ছি এটা মানে এই কে প্রাইম ইকুয়ালস এক্স সি, এটা এখানে বসাই দিলে পাচ্ছি জি ওয়াই এক্স সি, মানে জি এক্স ওয়াই সি বলা যায় এটাকে। আবার এই ওয়াই ডিটা যদি আমরা এখানে বসাই দিই কে এর জায়গায় তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এল ইকুয়ালস হ্যাঁ জি এক্স ওয়াই ডি, জি এক্স ওয়াই ডি, ঠিক আছে। এখন এবার হচ্ছে আমাদের এলসিএম এর ডেফিনেশন কি ছিল? এলসিএম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তার মানে কি এলসিএম হচ্ছে এ আর বি দিয়ে ডিভিজিবল এমন নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে ছোটটা, ঠিক আছে। এখন দেখো সি আর ডি এর ভ্যালু যদি 1 এর চাইতে বড় হয় তাহলে কি এটা কখনো সম্ভব? কারণ হচ্ছে এ হচ্ছে জি, এ হচ্ছে অ্যাকচুয়ালি জিএক্স এন্ড জিএক্স হচ্ছে জিএক্স ওয়াই কে ডিভাইড করে। সো এ ইকুয়ালস জিএক্স divides gxy and b equals gy divides gxy, এটা তো কোনো সন্দেহ নাই। এন্ড আমরা এখানে সি এর জায়গায় যদি আমরা 1 2 3 যে কোনো কিছু বসে সবকিছুর জন্য কিন্তু যে এই জিনিসটাকে এ বি দুইটাই ডিভাইড করবে, কিন্তু ওগুলোর মধ্যে সবচেয়ে ছোট হয় হচ্ছে অ্যাকচুয়ালি সি ইকুয়ালস 1 বসাইলে, ঠিক আছে। লিস্ট কামস আপ when c equals d equals 1, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে সি সি আর ডি দুইটাই 1 হলে তখন হচ্ছে এই এল এর মানটা লিস্ট হয়। তো দ্যাটস ওয়াই এল ইকুয়ালস জি এক্স ওয়াই, ঠিক আছে। জিনিসটা কি বুঝা গেছে? আমার কি কোনো পার্ট মানে আবার হচ্ছে মানে রিপিট করা লাগবে? ওকে, আচ্ছা। সো ওয়েট, আমি একটা প্রবলেম বের করি। আচ্ছা, সো একটা প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে প্রুভ করতে হবে যে যে কোনো n এর জন্য 14n + 3 আর 21n + 4 ছিল না, এদের জিসিডি হচ্ছে 1। এটা যে কোনো n এর জন্য হচ্ছে এই দুইটা সংখ্যার জিসিডি সবসময় 1 হবে, এটা prove করতে হবে। আচ্ছা, আমি যদি অন্য আরেকটা অ্যাপে সুইচ করি তখন কি স্ক্রিন শেয়ার পজ হয়ে যায়? না ভাইয়া। আচ্ছা, স্ক্রিন শেয়ার চলতে থাকে, আচ্ছা বাহ। আচ্ছা, এটা হচ্ছে একটা আইএমও প্রবলেম, তো এটা কিন্তু এটা হচ্ছে একদম ফার্স্ট আইএমওর ফার্স্ট প্রবলেম, সো এটা হচ্ছে অতটাও কঠিন না, এটা বেশ সহজই বলা যায়। সো এটা হচ্ছে একটু সলভ করার চেষ্টা করে দেখো। হাউ ক্যান উই প্রসিড দিস ওয়ান? এন্ড তোমরা যদি কোনো আইডিয়া শেয়ার করতে চাও ওটাও করতে পারো অবশ্যই, যে কোনো সময়।
আচ্ছা ওকে, মানে আমি হচ্ছে আস্তে আস্তে এটা একটু একটু করে এটা আনলিস্ট করা শুরু করি সলিউশনটা। সো আমরা ধরে নিই যে এই জিসিডিটা হচ্ছে ডি, ঠিক আছে? তো তাহলে এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে ডি ডিভাইডস 14n plus 3 and d divides 21n plus 4. সো এখান এই দুইটা থেকে হচ্ছে আমরা ডি এর সম্পর্কে কি কি ইনফরমেশন পাইতে পারি? উপরেরটাকে 2 দিয়ে আর নিচেরটা না, উপরেরটাকে 3 দিয়ে আর নিচেরটাকে 2 দিয়ে গুণ করে পর হচ্ছে ভাগ মানে বিয়োগ করে দিতে পারি। ওকে, এটা অনেক সুন্দর একটা আইডিয়া। সো ওটা করে দেখি। সো উপরটাকে 3 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 42n plus 9, আর নিচেরটাকে হচ্ছে 2 দিয়ে, সো 2 দিয়ে গুণ করলে হচ্ছে 42n plus 8, ঠিক আছে? সো আচ্ছা, আমরা হচ্ছে স্পেসিফিক্যালি 3 আর 2 কেন নিলাম, এটার এক্সপ্লেনেশন হয়তো লাস্ট ক্লাসে দেওয়া হয়েছিল। লাইক আমরা যদি এটাকে 3 দিয়ে এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে দুইটাতেই এই যে এই ভ্যারিয়েবল ওয়ালা টার্মটা মানে হচ্ছে n এর সাথে n এর কোএফিসিয়েন্টটা এটা হচ্ছে একই চলে আসে। তো তখন আমরা যদি একটা থেকে একটা বিয়োগ করে দিই আমাদের আর কোনো n থাকতেছে না, আমরা জাস্ট একটা পিওরলি নাম্বার পেয়ে যাচ্ছি। তো আমরা যদি এটা থেকে এটাকে বিয়োগ করি তাহলে পাচ্ছি হচ্ছে d ডিভাইডস 1। তো d ডিভাইডস 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি d এর মান 1 ছাড়া আর কিছু হতে পারবে না, কারণ আমরা জানি যে হচ্ছে জিসিডি সবসময় পজিটিভ হয়। জিসিডি অ্যাকচুয়ালি ডিফাইন করা হয়েছে সবসময় পজিটিভ হিসেবে। তো এই কারণে হচ্ছে ডি এর মান নেগেটিভ 1 হওয়ার কোনো চান্স নাই, তার মানে হচ্ছে ডি ইকুয়ালস 1। ওকে, সো এটা একটা ইন্ট্রোডাক্টরি প্রবলেম ছিল। আমরা নেক্সট প্রবলেমে মুভ অন করতে পারি। ওকে, আচ্ছা তোমাদের লাস্ট ক্লাসে কি মডুলার অ্যারিথমেটিক সম্পর্কে মানে ধারণা দেওয়া হয়েছিল? আচ্ছা এটা এটা ধারণা দেওয়া হয় নাই ঠিক, কিন্তু 2-একবার ইউজ করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি এখন হচ্ছে ল্যাটেক্স করলে উপরের জিনিসগুলো এখানে রেন্ডার হচ্ছে, তো ওটার জন্য কি উপরের জিনিসটা আবার মুছে ফেলা লাগবে? উপরের জিনিসটা ক্লিয়ার করে ফেললে যাতে হচ্ছে নিচে হচ্ছে ল্যাটেক্সটা বুঝা যায়। এত কষ্ট করে লিখলাম, কেটে ফেলতে তো কষ্ট হচ্ছে। আচ্ছা বরাবর। আচ্ছা মানে ওয়েট, আচ্ছা এখন হচ্ছে স্ক্রিনের নিচের সেকেন্ড হাফে হচ্ছে ল্যাটেক্সটা বোঝা যাচ্ছে আই থিংক। আচ্ছা নিচের ল্যাটেক্সটা কি বোঝা যাচ্ছে ভালোভাবে? জি ভাইয়া। ওকে, আচ্ছা সো এই জিনিসটা যেটা মিন করে সেটা হচ্ছে এ আর বি কে যদি আমি পি দিয়ে ভাগ করি তাহলে আমরা যে ভাগশেষ গুলো পাবো ভাগশেষ গুলো একই, ঠিক আছে? তো এটাই বেসিক্যালি এই সিম্বলটার মিনিং, যে এটাকে পরে হচ্ছে এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মড পি, ঠিক আছে? মানে হচ্ছে পি দিয়ে যদি আমি এ আর বি কে ভাগ করি আমরা যে ভাগশেষ গুলো পাবো ওগুলো অ্যাকচুয়ালি সেম, ঠিক আছে? সো এখন এটার বেশ কিছু হচ্ছে ভালো প্রপার্টি আছে, ওগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা এরকম দুইটা মডুলার ইকুয়েশনকে আমরা গুণ করে দিতে পারি। লাইক হচ্ছে এটা কপি করে নিয়ে আসি।
ওকে, এরকম যদি আমাদের কাছে দুইটা ইকুয়েশন, মানে ইকুয়েশন বলতেছি না, বাট মানে এগুলো তো বেসিক্যালি ইকুয়েশনের মতোই কাজ করে। সো এরকম যদি আমার কাছে দুইটা কোট অ্যান্ড কোট ইকুয়েশন থাকে, তাহলে হচ্ছে এই দুইটা থেকে আমরা এগুলো গুণ করে দিতে পারবো। মানে হচ্ছে a congruent to b mod p আর c congruent to d mod p থেকে আমরা লিখতে পারবো হচ্ছে ac is congruent to bd mod p। সেটা ঠিক আছে। তো আমরা এরকম দুইটা থাকলে আমরা এগুলো গুণ করে দিতে পারবো। সো ইন দ্য সেম ওয়ে আমরা কিন্তু হচ্ছে দেখো a is congruent to b mod p, ঠিক আছে, এটাকেই হচ্ছে আমরা এটার সাথে গুণ করে দিতে পারি। তো এটাকে এটার সাথে গুণ করে দিলে যেটা হয় সেটা হচ্ছে সরি, এটাকে যদি এটার সাথে গুণ করি তাহলে যেটা হয় a এর সাথে a গুণ করে দিলে a স্কয়ার, আর b এর সাথে b যদি গুণ করি সেটা b স্কয়ার। তো তার মানে হচ্ছে যদি আমাদের a is congruent to b mod p থাকে, তাহলে ওখান থেকে আমরা প্রুফ করতে পারবো যে a স্কয়ার is congruent to b স্কয়ার mod p। ঠিক আছে। সো ইন দ্য সেম ওয়ে আমরা যদি এটাকে বারবার গুণ করতে থাকি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যে কোনো n এর জন্য a to the power n is congruent to b to the power n mod p। ঠিক আছে। সো আমরা হচ্ছে এই জিনিসটা পাবো। মানে হচ্ছে আমরা একটা এরকম একটা মডুলার কোট অ্যান্ড কোট ইকুয়েশন, একটা মডুলার ইকুয়েশনের মধ্যে আমরা হচ্ছে দুই পাশে আমরা পাওয়ারটা বাড়ায় দিতে পারবো। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করা লাগবে যে আমরা গুণ করার সময় এই মড পিটা যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করতেছি, যে এটা হচ্ছে সবসময় সেম থাকা লাগবে। এখানে যদি মড পি না থাকে, যদি মড কিউ থাকতো বা অন্য কিছু থাকতো, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা গুণ করে দিতে পারতাম। ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আমরা এটা ইমপ্লাই করতে পারি যে এই ইজ কনগ্রুয়েন্ট টু বি মড পি থেকে আমরা হচ্ছে দুই পাশে পাওয়ার গুলো বাড়ায় দিতে পারি। সো আমাদের নেক্সট যে প্রবলেমটা নিয়ে আমরা চেষ্টা করব সেটা হচ্ছে সাপোজ আমাদেরকে দেওয়া আছে হচ্ছে a is congruent to b mod p। ঠিক আছে। তো এখান থেকে কি তোমরা প্রুভ করতে পারবা যে হচ্ছে a to the power p is congruent to b to the power p mod p square? মানে হচ্ছে আমাদেরকে এটা দেওয়া আছে, প্রুভ করতে হবে এই নিচেরটা, a to the power p is congruent to b to the power p mod p square। সো এটা প্রুভ করার জন্য তোমাদের কি কোনো ভালো আইডিয়া আছে? আইডিয়া থাকলে আইডিয়া শেয়ার করতে পারো। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি দুই পাশে পাওয়ার পি বাড়ায় দিই তাহলে যেটা হয় সেটা হচ্ছে a to the power p is congruent to b to the power p mod p হয়। কিন্তু কারণ হচ্ছে আমরা পাওয়ার বাড়ায় দেওয়ার সময় এটাকে কিন্তু আমরা চেঞ্জ করতেছি না। ঠিক আছে। কিন্তু হচ্ছে পাওয়ারটা যদি আমরা স্পেসিফিক্যালি পি বাড়ায় দিই তাহলে হচ্ছে একটা স্পেসিফিক জিনিস হয়, সেটা হচ্ছে এটা পি স্কোয়ারের মডে দুইটা সেম হয়ে যায়, মানে পি স্কোয়ার দিয়ে ভাগ করলে দুইটার ভাগশেষ সেম হয়ে যায়। সো হাউ ক্যান উই প্রুভ দিস ওয়ান? মানে প্রশ্নটা কি বুঝে গেছে? মানে প্রশ্ন বুঝে না গেলে হচ্ছে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো।
ওকে, মানে ইটস বেটার তোমরা হচ্ছে মানে তোমাদের যে কোনো আইডিয়া থাকলে ওটা আমার সাথে শেয়ার করো। লাইক আমি হচ্ছে আমি মানে ক্লাস যদি ইন্টারেক্টিভ হয় তাহলে হচ্ছে আমার একটু ভালো লাগে। আমার মনে হচ্ছে এটা মানে লার্নিং এর সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে মানে একটা ইন্টারেক্টিভ ক্রিয়েট করা। যদি a টু দি পাওয়ার p আর b টু দি পাওয়ার p কে p দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি k থাকে, তাহলে k টাকে তো আবার যদি p দিয়ে ভাগ করি তাহলে 0 দিয়ে গুণ করে দিলে তো ওই k টাই থাকার কথা না? মানে ফার্স্ট বার ভাগ করলে ওই ভাগশেষ যদি k থাকে তখন আবার যদি ভাগ করি p দিয়ে। আচ্ছা, মানে হচ্ছে এ টু দি পাওয়ার পি আর বি টু দি পাওয়ার পি কে পি দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে ওটাকে আবার পি দিয়ে ভাগ করতে যাচ্ছ? হ্যাঁ, আহ, ভুল হয়ে গেছে মনে হয়। না, ওটাকে অ্যাকচুয়ালি কাজ করবে, কারণ হচ্ছে এখানে আমরা জানি যে ভাগশেষটা সেম। তার মানে কি, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার পি আর বি টু দি পাওয়ার পি কে পি দিয়ে ভাগ করলে ভাগশেষটা সেম থাকবে। বাট ওটাকেই আবার পি দিয়ে ভাগ করলে জিনিসটা অ্যাকচুয়ালি আমাদেরকে পি স্কোয়ার দিয়ে ভাগ করলে ভাগশেষটা নিয়ে কোনো ইনফরমেশন দেয়? আচ্ছা, না, আমি একটা হিন্ট দিই। ওকে, আমি একটা হিন্ট দিতে পারি এখানে, আই থিঙ্ক। উপস, হ্যাঁ, যেটা হিন্ট সেটা হচ্ছে দুইটা সংখ্যা যদি পি এর মডে সেম হয় তার মানে হচ্ছে পি হচ্ছে এ মাইনাস বি কে ডিভাইড করে। আবার যদি পি যদি এ মাইনাস বি কে ডিভাইড করে তাহলে হচ্ছে এ আর বি পি এর মডে সেম হয়। মানে পি দিয়ে ভাগ করলে ভাগ সেটা সেম হয় যদি ওদের ডিফারেন্সটা পি দিয়ে ডিভিজিবল হয়। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্য নেক্সট যে জিনিসটা হচ্ছে লাগতে পারে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন। এটাকে কিন্তু একটা সুন্দরভাবে ফ্যাক্টরাইজ করা যায়। মানে হচ্ছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন কে, মানে যে কোনো এন এর জন্য। সো ওটা হচ্ছে ওটা প্রবলেম আমাদের 9 টেক্সট বইয়ে আছে। আমি তাও এখানে লিখে দিচ্ছি এ মাইনাস বি টাইমস a to the power n minus 1 plus a to the power n minus 2b plus a to the power n minus 3b square plus dot 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 ab to the power n minus 2 plus b to the power n minus 1. ওকে, এটা হচ্ছে এটার ফ্যাক্টরাইজেশন। আমি কি ঠিক লিখলাম? আই থিঙ্ক আমি ঠিক লিখছি। সো আই হোপ এই দুইটা জিনিস ইউজ করে হচ্ছে ইজিলি এই প্রবলেম সলভ করা যেতে পারে।
আচ্ছা ভাইয়া, তনু আসস? হুম। একজন প্রশ্ন করছে আর কি। ও, আমি অ্যাকচুয়ালি প্রশ্নটা শুনতে পারি নাই। হ্যাঁ, আবার বলো যে বলতে নিছিলাম। হুম। আচ্ছা ভাইয়া, যদি আমরা a to the power p is congruent to b to the power p, এটা যদি লেফট সাইডে তো নিয়ে যেতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে এরকম একটা মডুলার ইকুয়েশন থাকলে, আমি ইকুয়েশন বলছি যেটা হচ্ছে বোঝা যায় ভালোভাবে। সো আমরা হচ্ছে তাহলে একটা ভাইয়া জিনিসকে এক পাশ থেকে অন্য পাশে ইজিলি নিয়ে যেতে পারি। তাহলে ভাই এভাবে যদি চিন্তা করি, দেন a মাইনাস b কে তো p ডিভাইড করছেই, আর দেন হুম। পরে যা যা লেখা আছে ওইগুলোকেও তো ডিভাইড করছে। তো এইভাবে কি? হ্যাঁ, সো বেসিক্যালি আমাদের দেখানো লাগবে যে পি এর জন্য এই জিনিসটাকে পি ডিভাইড করে। সো ওয়েট, ওকে। সো আমাদের প্রুভ করা লাগবে যে a টু দি পাওয়ার p ইজ কনগ্রুয়েন্ট টু b টু দি পাওয়ার p মড p স্কয়ার। ঠিক আছে? তো হুইচ মিন্স আমাদের অ্যাকচুয়ালি প্রুভ করা লাগবে যে p স্কয়ার ডিভাইডস a টু দি n মাইনাস b, সরি a টু দি পাওয়ার p মাইনাস b টু দি পাওয়ার, সরি উপস। আচ্ছা, এটা মানে পরের লাইনে ল্যাটেক করলে ল্যাটেকটা পরের লাইনে যায় না। এটা একটা তুমি দুইটা ব্যাকস্ল্যাশ দাও, তাহলে পরের লাইন চলে যাবে। অথবা লাইন ব্রেক দিতে পারোস, এটা HTML কাজ করে আর কি। HTML আচ্ছা, তো আরো ঝামেলা। না না না, না মানে ব্যাকস্ল্যাশ দিবা লাইন ব্রেক হচ্ছে দিলেই তো হয়ে যায় আর কি। ডলারের মধ্যে ব্যাকস্ল্যাশ দিবা, তাইলে নিচে যাবে। আচ্ছা, নিচে গেছে তো, আচ্ছা, সমস্যা কি? না আমি হচ্ছে মানে ডাবল ডলার দিয়েছে আমি নিচে নামছি। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের প্রুফ করা লাগবে হচ্ছে এটা p স্কয়ার ডিভাইডস a টু দি পাওয়ার p মাইনাস b টু দি পাওয়ার p। সো আমরা একটু আগে যে হচ্ছে মানে ফ্যাক্টরাইজেশন ফর্মুলা শিখলাম, ওটা হচ্ছে এখানে মানে কপি পেস্ট করে দিতে পারি, বাট কপি পেস্ট করলে সমস্যা হচ্ছে ওখানে n লেখা আর আমার এখানে p লাগবে। What? আচ্ছা, মানে ধরে নাও যে এই n গুলো অ্যাকচুয়ালি p, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো p হচ্ছে a মাইনাস b কে অবশ্যই ডিভাইড করে, কারণ আমরা জানি যে হচ্ছে a কনগ্রুয়েন্ট টু b এটা, আর p ডিভাইডস a মাইনাস b এই দুটো অ্যাকচুয়ালি সেম কথা। সো আমাদের বেসিক্যালি দেখানো লাগবে যে এই পরের এই বিশাল জিনিসটাকে, এটাকে হচ্ছে p ডিভাইড করে, এটা দেখালে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সো জিনিসটা কপি করে নিয়ে আসছি আবার। আমাদের দেখানো লাগবে যে p এই জিনিসকে ডিভাইড করে, যেখানে n হচ্ছে অ্যাকচুয়ালি p এর সমান। আমি আমি হচ্ছে এই জিনিসটা আবার কষ্ট করে লিখতে চাই না, ওই কারণে হচ্ছে ওটা কপি পেস্ট করে বসাই দিচ্ছে। সো আমরা এটা প্রুফ করলে কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু দেখো আমরা একটু আগে একটা জিনিস প্রুফ করলাম না, যে কোথায়, হ্যাঁ, মানে যে কোনো n এর জন্য a টু দি পাওয়ার n হচ্ছে অ্যাকচুয়ালি b টু দি পাওয়ার n এর সাথে মানে কনগ্রুয়েন্ট মড p তে, যদি a আর b মড p তে সেম হয়। ঠিক আছে? সো এখান থেকে আমরা বলতে পারি যে হচ্ছে, আচ্ছা আমি উপরে কিছু লেখা আই থিঙ্ক মুছে দিই। ঠিক আছে, ওকে। সো কোথায় ছিলাম? সো আমাদের এই জিনিসটা প্রুভ করা লাগবে। এন্ড এখানে একটা জিনিস দেখো, এ আর বি হচ্ছে মড বি তে সেম, তার মানে হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি যে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান
ঠিক আছে, আমরা হচ্ছে দুই দিকে পাওয়ার যদি p মাইনাস ওয়ান দিই তাহলে হচ্ছে এই জিনিসটা আসে। আর এখানে n কিন্তু অ্যাকচুয়ালি p, এটা আমি আবার মনে করাই দিচ্ছি। সো তার মানে আমরা যেটা পাচ্ছি হচ্ছে a টু দি পাওয়ার p মাইনাস ওয়ান আর b টু দি পাওয়ার p মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি সেম। আবার দেখো তারপরে কোনটা, ওই আছে এটা। এবার আরেকটা জিনিস খেয়াল করো, এ আর বি হচ্ছে মড বি তে সেম, তার মানে হচ্ছে আমরা দুই দিকে একই জিনিস গুণ করে দিতে পারি। ঠিক আছে, এই জিনিসটা কোথায়? এ আর বি হচ্ছে মড বি তে সেম, তো আমরা হচ্ছে দুই দিকে একই জিনিস গুণ করে দিতে পারি। সো আমরা হচ্ছে দুই দিকে কি দিয়ে গুণ দিতে পারি, আমরা হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস টু দিয়ে গুণ দিতে পারি। a টু দি পাওয়ার n মাইনাস টু, ঠিক আছে, এটা দিয়ে যদি আমরা দুই দিকে গুণ দিই তাহলে যেটা আসে সেটা হচ্ছে এটা। সো এই পাশে জিনিসটা কি, এই পাশে জিনিস হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, ঠিক আছে, আর এই পাশে জিনিস হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস টু টাইমস b। তো তার মানে দেখো আমরা একটু প্রুফ করলাম যে এই জিনিসটা a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এই জিনিস হচ্ছে b টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর সাথে মড b তে সেম। আবার এখন দেখালাম যে এই জিনিসটা অ্যাকচুয়ালি এটার সাথে মড b তে সেম। ঠিক আছে, জিনিসটা কি বুঝে গেছে? জি ভাইয়া, তারপরে সবগুলো এভাবে একটার পর একটা দেখাইতে থাকবো, তারপরে সবগুলো হ্যাঁ যোগ করে দিব। হ্যাঁ, তো ইন দ্য সিমিলার ওয়ে দেখানো যায় যে এই সবগুলো হচ্ছে অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর সাথে মানে মড p তে সেম জিনিস, মানে সেম জিনিস মানে হচ্ছে মানে মড p তে এই দুটো কনগ্রুয়েন্ট। ঠিক আছে, সো ওটা আমি সবগুলো দেখাচ্ছি না, ওটা তোমাদের জন্য এক্সারসাইজ হিসেবে রেখে দিলাম। তো তাহলে যেটা হয়, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে টার্ম আছে কয়টা টোটাল? এখানে আমরা a টু a এর পাওয়ার n মাইনাস ওয়ান থেকে শুরু করে a এর পাওয়ার 0 পর্যন্ত যাচ্ছে। তার মানে কি, মানে 0 থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত যতগুলো সংখ্যা ততটাই টার্ম আছে এখানে। তো 0 থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত অ্যাকচুয়ালি সংখ্যা কয়টা আছে? 3 সংখ্যক। তো এখানে n তো অ্যাকচুয়ালি p এর সমান, সো ওটা আমি আবার করলাম না। তো তার মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে এই জিনিসের প্রত্যেকটা টার্ম হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর সাথে মানে মড p তে সেম। আমি আরো কিছু জিনিস মুছে দিই উপরে, তাহলে জিনিসটা ভালোভাবে লিখতে পারবো। হ্যাঁ, এই সবগুলোর টার্ম হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর সাথে সেম। তো তার মানে হচ্ছে আমরা যদি এই সবগুলো টার্ম যোগ করি, ওই যোগফলটা হবে অ্যাকচুয়ালি যোগফলটা হবে অ্যাকচুয়ালি এই যে সবগুলো যেহেতু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর সাথে সেম, আর সবগুলো যদি আমরা যোগ করি তো যোগফলটা হবে n টাইমস a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এন্ড n এর মান হচ্ছে অ্যাকচুয়ালি p, তার মানে হচ্ছে আমরা যদি মানে p দিয়ে ভাগ করি, এই জিনিসটার ভাগশেষ কি আসবে? এই জিনিসটার ভাগশেষ আসবে হচ্ছে অ্যাকচুয়ালি 0। কেন বুঝতে পারছো? কারণ হচ্ছে এটা p এর একটা মাল্টিপল, ওই কারণে হচ্ছে এটা p দিয়ে ডিভিজিবল হবে। সো সিন্স এটা p দিয়ে ডিভিজিবল, তার মানে হচ্ছে এই এই জিনিসটাও p দিয়ে ডিভিজিবল হওয়া লাগবে। তো তার মানে হচ্ছে আমরা প্রুভ করে ফেললাম যে p এটাকে ডিভাইড করে। সো p যদি এটাকে ডিভাইড করে তার মানে অ্যাকচুয়ালি আমাদের প্রুফ শেষ। তো p এটাকে ডিভাইড করে, এন্ড আমরা জানি যে p এটাকে ডিভাইড করে, তার মানে p হচ্ছে এই দুইটার গুণফলকে ডিভাইড করবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে p স্কয়ার a টু দি পাওয়ার b মাইনাস b টু দি পাওয়ার p কে ডিভাইড করবে। ভাইয়া লাস্ট কোনো লাইনটা বুঝি প্রশ্ন নাই। আচ্ছা, লাস্ট লাইন কোনটা? কিভাবে এটাকে p ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 লিখলা? আচ্ছা, আমরা হচ্ছে দেখালাম যে a টু দি পাওয়ার p মাইনাস 1 হচ্ছে অ্যাকচুয়ালি b টু দি পাওয়ার p মাইনাস 1 এর সমান। তার মানে হচ্ছে এই ফার্স্ট টার্মটা, এটা ফার্স্ট টার্ম যেটা a টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই লাস্ট টার্মটার সমান। সমান মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে মড p তে সমান, মানে ভাগ করলে ভাগশেষটা সেম আসে। আবার হচ্ছে আমরা এখানে দেখালাম যে এই জিনিসটা
মড বি তে এটার সমান, a টু দি পাওয়ার n মাইনাস 2 টাইমস b এর সমান, ঠিক আছে? সো ইন দ্য সেম ওয়ে প্রুভ করা যায় যে যে এটা এটারও সমান হবে, এন্ড এটা হচ্ছে অ্যাকচুয়ালি সবগুলো টার্মের সাথে মড বি তে সেম হবে। সো তারপর হচ্ছে আমরা সবগুলো যদি যোগ করে দিই, যোগ করে দিলে হচ্ছে এই জিনিসটা পাচ্ছি, কারণ মানে পিটা একই জিনিস যদি যোগ করি ওটা অ্যাকচুয়ালি পি দিয়ে গুণ করার সাথে ইকুইভ্যালেন্ট, কারণ যোগ তো মানে তো হচ্ছে অ্যাকচুয়ালি মানে সরি মানে গুণ মানে তো হচ্ছে অ্যাকচুয়ালি রিপিটেটিভ অ্যাডিশন, ওটাই তো হচ্ছে অ্যাকচুয়ালি গুণ, ওই কারণে হচ্ছে এটা পি টাইমস e টু দি পাওয়ার n মাইনাস 1। সো এন্ড এই জিনিসটাকে যদি আমরা পি দিয়ে ডিভাইড করি ভাগশেষ আসবে হচ্ছে 0। প্রত্যেকটাতে মানে সবগুলাতে আলাদা আলাদা পাওয়ার গুলার ক্ষেত্রে একই ভাগশেষ কেমন করে থাকবে? আচ্ছা মানে তুমি বলতে চাচ্ছ যে অন্যগুলোতে কি হবে, এটা e টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে কনগ্রুয়েন্ট হবে, এটা আমরা কেমনে বুঝলাম? হ্যাঁ। ওকে, এটা একটা ভালো প্রশ্ন। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের a এর পাওয়ার যেটা আর b এর পাওয়ার যেটা ওগুলোর যোগফল কিন্তু সবসময় n মাইনাস 1 হচ্ছে। এখানে a এর পাওয়ার n মাইনাস 1, b এর পাওয়ার 0, এখানে a এর পাওয়ার n মাইনাস 2, b এর পাওয়ার 1, তার মানে কি a এর পাওয়ার আর b এর পাওয়ার সাম সবসময় একটা কনস্ট্যান্ট থাকতেছে। সো আমি আরেকটা দেখাই, বাকিগুলো হচ্ছে তোমরা ইন দ্য সেম ওয়ে প্রুভ করতে পারবা। সো এখানে সবগুলো টার্ম হচ্ছে অ্যাকচুয়ালি এই ধরনের, a টু দি পাওয়ার x টাইমস b টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস x। মানে এখানে সবগুলো টার্ম হচ্ছে অ্যাকচুয়ালি এই ধরনের, a টু দি পাওয়ার x আর b টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস x, মানে হচ্ছে a আর b এর পাওয়ারের যোগফলটা সবসময় n মাইনাস 1 থাকতেছে। হ্যাঁ, এন্ড আমরা হচ্ছে মানে এই জিনিসটা হচ্ছে একটু দেখাইছিলাম না যে আমরা একটা মডুলার ইকুয়েশনে উভয় পাশে একই পাওয়ার দিতে পারি, তার মানে b টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস x এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইসের সাথে a টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস x এর সাথে মানে কনগ্রুয়েন্ট হবে। মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমি এটা মুছে দিয়ে তারপর লিখি, তারপর দুই দিকে এটা তো বোঝা গেছে যে এটা আমরা দুই দিকে একই পাওয়ার দিতে পারি, ওই কারণে হচ্ছে এটা সত্যি। তারপর আমরা দুই দিকে যদি আমরা a টু দি পাওয়ার x দিয়ে গুণ দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা জিনিসটা পেয়ে যাব। দুই দিকে a টু দি পাওয়ার x দিয়ে গুণ দিলাম, সরি, ঠিক আছে? এন্ড এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি a টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে আমরা পাচ্ছি যে যে মানে সবগুলো টার্ম যেহেতু এই ধরনের আর সবগুলো টার্মই হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে কনগ্রুয়েন্ট, সো ওই কারণে পাচ্ছি যে এখানে সবগুলো টার্ম a টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে কনগ্রুয়েন্ট হবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এই জিনিসটা সত্যি হয়। সো এটা কি বুঝা গেছে ব্যাপারটা? ভাইয়া ভাইয়া শেষের পার্টটাতে এখনো কনফিউশন আছে, এটা আরেকবার এক্সপ্লেইন করবা? আচ্ছা, শেষের পার্টটা বলতে মানে এই যে এটার এই p এটা কনগ্রুয়েন্ট টু p টাইমস a টু দি পাওয়ার n মাইনাস 1, এটার পরের পার্টটা নাকি এটাতেই সমস্যা? a into a to the power n minus 2 is congruent to b into a to the power n minus 2, এটা কিভাবে পেলাম? ও, এটা হচ্ছে বেসিক্যালি a আর b তো হচ্ছে কনগ্রুয়েন্ট, দুই দিকে হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 2 দিয়ে আমি গুণ করে দিলাম, সো এই কারণে হচ্ছে এই জিনিসটা সত্যি হয়, দুই দিকে সেম জিনিস দিয়ে আমি গুণ আর দিতে একদম পারি। শেষের লাইনটা? আমরা হচ্ছে এখানে এখানে প্রুভ করলাম যে যে এই যে ব্র্যাকেটের ভিতরে এই জিনিসটা এটার সবগুলো টার্মই a টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে কনগ্রুয়েন্ট, সো এটা হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে কনগ্রুয়েন্ট, এটাও a টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে কনগ্রুয়েন্ট, এই যে এটাও a টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে কনগ্রুয়েন্ট, এভাবে সবগুলা a টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে সেম, এন্ড এখানে টার্ম আছে হচ্ছে n টা। সো তার মানে হচ্ছে এই সবগুলো যদি আমি সাম করি, সামটা হয়েছিল n টাইমস a টু দি পাওয়ার n মাইনাস 1, বাট আমরা তো n ইকুয়ালস p ধরে কাজটা করতেছি, সো এই কারণে হচ্ছে এটা p টাইমস a টু দি পাওয়ার n মাইনাস 1, এন্ড p হচ্ছে এটাকে ডিভাইড করে, এই ডান পাশে জিনিসটাকে ডিভাইড করে, তো তার মানে হচ্ছে এটাকে p দিয়ে ভাগ করলে ভাগশেষটা হবে 0, তার মানে হচ্ছে এটাকেও p দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে, তার মানে হচ্ছে p এটাকে ডিভাইড করে,
সো আচ্ছা দ্যাটস ভাইয়া ওয়াই এখানে হচ্ছে প্রত্যেকটা a টু দি পাওয়ার n মাইনাস 1 কনগ্রুয়েন্ট হয় কিভাবে? ওটা অ্যাকচুয়ালি এখানে দেখাইছে এই এক্স এ টু দি পাওয়ার এক্স এই জিনিসটাতে। এখানে সবগুলা টার্ম হচ্ছে বেসিক্যালি এ টু দি পাওয়ার এক্স টাইমস বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এক্স এই টাইপের, মানে হচ্ছে এ এর পাওয়ার আর বি এর পাওয়ারের সামটা সবসময় এন মাইনাস ওয়ান হচ্ছে। এটা এখানে সবগুলো টার্মের জন্য সত্যি, ঠিক আছে? সো জিনিসটা আমি আবার দেখাই। দেখো এ আর বি হচ্ছে কনগ্রুয়েন্ট, তো তার মানে হচ্ছে আমি এ আর বি এর দুই দিকে একই পাওয়ার দিয়ে দিতে পারি। তার মানে হচ্ছে বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এক্স এটা, আর এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এক্স এই দুটো অ্যাকচুয়ালি মানে মড বি তে সেম। ঠিক, আমি মড বি এখানে লিখে নাই, আমার আলসেমি লাগতেছে ওই জন্য। আচ্ছা হোয়াটএভার। সো তারপর হচ্ছে দুই দিকে আমরা এ টু দি পাওয়ার এক্স দিয়ে যদি গুণ দিয়ে দিই, তাহলে আসে হচ্ছে এটা, ঠিক আছে? এন্ড এই জিনিস এই ডান পাশের জিনিস এটা হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর সাথে সমান। সো দ্যাটস ওয়াই হচ্ছে এই এই ব্র্যাকেটের জিনিসটা সবগুলো টার্ম হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর সাথে কনগ্রুয়েন্ট হবে। মানে বুঝা গেছে ব্যাপারটা নাকি আরেকবার আচ্ছা ভাইয়া এক্সপ্লেন করা লাগবে? এখানে a টু দি পাওয়ার x টা কেন মাল্টিপ্লাই করলাম? ও মানে হচ্ছে এই এক্স জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি মানে এটার সবগুলা টার্মকে এভাবে লেখা যায়। মানে এক্স এর ভ্যালু যদি মানে 0 হয় তাহলে এই এই জিনিসটা হচ্ছে বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এক্স এর ভ্যালু যদি 1 হয় তখন এই জিনিস হচ্ছে এ টাইমস বি টু দি পাওয়ার এন মাইনাস টু। মানে হচ্ছে এই জিনিসটার সবগুলা টার্মকে এইভাবে লেখা যায় এ টু দি পাওয়ার এক্স টাইমস বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এক্স। সো আমরা দেখাতে চাচ্ছি যে এখানে সবগুলা টার্ম হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর সাথে কনগ্রুয়েন্ট। বাট এখানে ঝামেলাটা হচ্ছে আমরা তো মানে এন এর ভ্যালু জানি না, এই কারণে আমরা সবগুলো একটা একটা করে টেস্ট করা পসিবল না। এই কারণে হচ্ছে আমরা একটা জেনারেল কেস দেখাইলাম যাতে হচ্ছে ওই প্রুফটা মানে সবগুলো এক্স এর জন্য কাজ করে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা e টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ দিয়ে এটা এই জিনিসটা পাই। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা ওকে, আমি কি এই জিনিসটা মানে পুরোটা মুছে দিব এখন? মানে মুছে দিলে কি কোনো সমস্যা আছে? আচ্ছা আমি নেক্সট প্রবলেমে কি করি। কপি করে আনি। ও হ্যাঁ, প্রুভ করতে হবে যে যে কোনো n এর জন্য 120 হচ্ছে n টু দি পাওয়ার 5 মাইনাস 5n কিউব প্লাস 4n এই জিনিসকে ডিভাইড করে। এটা যে কোনো n এর জন্য এই জিনিসটা কাজ করে সেটা প্রুভ করতে হবে।
মানে তোমরা কেউ যদি এই প্রবলেম রিলেটেড কোনো কিছু শেয়ার করতে চাও, কোনো আইডিয়া শেয়ার করতে চাও, অবশ্যই করতে পারো। n to the power 5 minus 5n cube plus 4n এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। ওকে, এটা অনেক নাইস একটা আইডিয়া। আচ্ছা, আমি উপরের জিনিসটাকে মানে মুছে দিচ্ছি, কারণ না হলে হচ্ছে আমার লিখতে একটু ঝামেলা হচ্ছে। ওকে, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। কিভাবে করব? n into n minus 4 into n minus 1 আসবে মেবি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে পুরো জিনিসটা থেকে n কমন নেওয়া যায়, সো n টাইমস n টু দি পাওয়ার 4 মাইনাস 5n স্কয়ার্ড প্লাস 4। আচ্ছা ভাইয়া, এটাই তো আমরা তো আসল। আমরা তো এটাকে এইভাবেও লিখতে পারি যে n টু দি পাওয়ার 4 মাইনাস 4n স্কয়ার মাইনাস n স্কয়ার প্লাস 4, তাহলে এটা আমরা আরো ভাঙতে পারবো। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে মানে মিডল টার্ম ফ্যাক্টর করে যেটা আসে সেটা হচ্ছে বেসিক্যালি এটা n টাইমস n স্কয়ার মাইনাস 4 n স্কয়ার মাইনাস 1 আসে প্রবাবলি। প্রবাবলি এটাই আসার কথা, আই থিংক। হ্যাঁ, এটাই আসবে। সো এখন হচ্ছে এই জিনিসগুলোকে আবার কিন্তু ফ্যাক্টর করা যায়। সো এই জিনিস থেকে মানে n স্কয়ার মাইনাস 4 কে ফ্যাক্টর প্লাস n প্লাস 2 and n মাইনাস 2। তারপরে n স্কয়ার মাইনাস 1 কে ফ্যাক্টর করলে পাবো n প্লাস 1 n n মাইনাস 1। ঠিক আছে, ফ্যাক্টরাইজেশনটা বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাই। সো এটাকে হচ্ছে মানে সুন্দর করে লেখা যায়, একটা সুন্দর করে লেখার একটা নাইস ওয়ে আছে, সেটা হচ্ছে একটা n মাইনাস 2 মানে 5টা ক্রমিক সংখ্যার ইয়েস এক্স্যাক্টলি। ভাইয়া, এই 5 consecutive numbers কি 120 দিয়ে ডিভিজিবল না? ওটা তো একটা ভালো প্রশ্ন। এটা কি আসলে ডিভিজিবল হয়? আচ্ছা হ্যাঁ, সো ভাইয়া, বেসিক্যালি জিনিস হচ্ছে এটা। আমার একটা হ্যাঁ, কোয়েশ্চেন আছে। এইটা বলা হয় যে 3টা consecutive number 6 দিয়ে ডিভিজিবল। এটা রিজন কি এই যে 3 factorial is equals to 6? হ্যাঁ, এটার রিজনিংটা ওটাই, মানে হচ্ছে তাহলে কি 5 factorial তো 120? হ্যাঁ, মানে এই কারণেই হচ্ছে এই 5টা মানে কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্টটা যে 5 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভিজিবল হবে। এটা অ্যাকচুয়ালি প্রুফ করা যায় যে যে nটা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্টটা n ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভিজিবল হবে। সো এখানে হচ্ছে বেসিক্যালি এই n-2 n-1 n n+1 n+2 এই সবগুলো হচ্ছে মানে কনজিকিউটিভ নাম্বারস। সো 5টা কনজিকিউটিভ নাম্বার সেখানে এটা 5 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভিজিবল হবে, বাট ওটা কিন্তু আমরা এখনো প্রুভ করি নাই যে এটা আসলে ডিভিজিবল হবে। ওটা হচ্ছে আমরা জাস্ট একটা জিনিস আমরা বলতেছি, আমরা ওটা জানি, ওই কারণে ওটা অ্যাপ্লাই করতেছি, বাট ওটার কোনো প্রুফ আমরা জানি না। সো ওটা কি প্রুফ করতে পারবে তোমরা কেউ যে 5টা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট সবসময় 5 দিয়ে ডিভিজিবল হবে? সরি, সবসময় 120 দিয়ে ডিভিজিবল হবে 5টা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট। কয়টা বাজে এখন? 8:31। আচ্ছা, আই থিংক আমরা এখন একটা ছোট ব্রেকে যেতে পারি, কারণ আমার পানি খাওয়া লাগবে। 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। ওকে ভাইয়া। সো এখন বাজে 8:31। তো তোমরা হচ্ছে এই প্রবলেমটা নিয়ে চিন্তা করতে পারো। 8:35 এ হচ্ছে ব্যাক করব মানে ক্লাস নিয়ে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে হচ্ছে চ্যাটে লিখে রাখতে পারো, কারণ আমি হচ্ছে একটু পানি খেতে যাবো এখন।
আচ্ছা ওকে, আম ব্যাক। এখন তোমরা মানে ভয়েসেও প্রশ্ন করতে পারো। আচ্ছা ভাই, এই প্রবলেমটা সলভড না? ওয়েল, পুরোপুরি সলভ হয় না এখনো, কারণ হচ্ছে আমরা জানি না যে 5টা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট 120 তে আসলেই ডিভিজিবল নাকি। বাট মানে আমরা ওটা জানি, বাট ওটা আমরা এখন প্রুফ করি না, ওটা প্রুফ করবো এখন। 835 এ শুরু করবো। ভাইয়া ইন্ডাকশন দিয়ে প্রুফ করা যায়? মানে n ফ্যাক্টোরিয়াল হচ্ছে nটা কনজিকিউটিভ নাম্বারকে ডিভাইড করবে। বাহ, ভাইয়া জাস্ট হ্যাঁ। এইভাবেই চিন্তা করা যায় না যে এনটা কনসিকিউটিভ ইন্টিজার্স এ, মানে ওই 1 to n ওই নাম্বারস এর মাল্টিপলই তো থাকবে। সো ইন দ্যাট কেস যদি মাল্টিপ্লাই করি তাহলে তো ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভিজিবল হবে না। ওয়েল, এখানে হচ্ছে মানে জিনিসটা মানে তুমি যেটা বললা ওটা হচ্ছে অলমোস্ট কারেক্ট। অলমোস্ট বললাম কারণ এখানে একটা ঝামেলা আছে। সাপোজ ধরো আমি বললাম যে যে 4টা কনজিকিউটিভ নাম্বারের মধ্যে একটা আছে যেটা 4 দিয়ে ডিভিজিবল হয়, এটা তো কোনো সমস্যা নেই। বাট এরপর আমি বললাম যে 4টা কনজিকিউটিভ নাম্বারের মধ্যে একটা আছে যেটা 2 দিয়ে ডিভিজিবল হয়, ঠিক আছে? বাট হচ্ছে যে 2 দিয়ে ডিভিজিবল আর 4 দিয়ে ডিভিজিবল এই নাম্বার দুটো যে আলাদা, ওটা হচ্ছে আমাদের কনসিডার করা লাগবে। কারণ ওটা যদি আলাদা না হয় তাহলে হচ্ছে যে প্রোডাক্টটা ওটা কিন্তু অ্যাকচুয়ালি 2 টাইমস 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। জিনিসটা কি বুঝতে পারছো? মানে আমি জিনিসটা হচ্ছে লিখে দেখাই। সাপোজ ধরো 5 6 7 না সরি 7 8 9 10 4টা কনজিকিউটিভ নাম্বার, ঠিক আছে? ওই এবার ঠিক আছে। হ্যাঁ, তো আমি বললাম যে এদের মধ্যে একটা আছে যেটা 4 দিয়ে ডিভিজিবল হয়। সো হ্যাঁ, 8 আছে যেটা 4 দিয়ে ডিভিজিবল হয়। তারপর আমি বললাম যে এদের মধ্যে একটা আছে যেটা 2 দিয়ে ডিভিজিবল হয়। সো আমাদের অ্যাকচুয়ালি দেখানো লাগবে যে যে 2 দিয়ে ডিভিজিবল একটা নাম্বার আছে যেটা অ্যাকচুয়ালি 4 দিয়ে ডিভিজিবল হয় না। ওটা কিন্তু মানে এখানে 10 আছে আলাদা করে, ওই কারণে হচ্ছে এই জিনিসটা আমরা বলতে পারতেছি। বাট সবসময় যে একটা আলাদা নাম্বার থাকবে ওটা কিন্তু অ্যাকচুয়ালি প্রুফ করা লাগবে। বাট মানে ধরো যে এখানে সাপোজ ধরো 10 নাই, 10 না থাকলে কি হইতো? 10 না থাকলে যেটা হইতো সেটা হচ্ছে 8 4 দিয়ে ডিভিজিবল হইতো। বাট আমরা আমরা কোয়াইট শিওর না যে যে এই নাম্বারগুলোর প্রোডাক্টটা 2 টাইমস 4 দিয়ে ডিভিজিবল হবে নাকি। সো এই কারণে এটা একটু আলাদা করে কনসিডার করা লাগবে। বাট ওটা অ্যাকচুয়ালি কনসিডার করা খুব একটা কঠিন কিছু না, ওটা মানে ইজিলি বোঝা যায় যে ওটা কেন সবসময় সত্যি হবে। বিকজ ডিফারেন্সটা তো বেশি না। হুম হুম। আচ্ছা, মানে তোমাদের অনেকেরই অ্যাকচুয়ালি এটাতে অনেক ভালো আইডিয়া আছে, বাট আমি একটা ডিফারেন্ট আইডিয়া শেয়ার করি। সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে, ধরেন আচ্ছা এখানে তো n+2 থেকে শুরু করে n-2 পর্যন্ত 5টা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট আছে। সো আমরা যদি হচ্ছে এটা কপি করে নিয়ে আসি। ওকে, আমরা এই এই যে এই ফ্র্যাকশনটা নিয়ে চিন্তা করি যে আমরা হচ্ছে প্রোডাক্টটাকে 120 দিয়ে ভাগ দিলাম। তো আমাদের দেখানো লাগবে যে এটা সবসময় একটা ইন্টিজার হবে, এটা প্রুভ করা লাগবে। সো এই জিনিস অ্যাকচুয়ালি কি মিন করে? এই জিনিসের যেটা মিন করে সেটা হচ্ছে যে 120 হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, ওটা লিখি 5 ফ্যাক্টোরিয়াল লিখলাম। তো এটা দেখো, এটা হচ্ছে 5টা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট, ঠিক আছে? এখন তোমরা কি এনসিআর এনপিআর নিয়ে তোমাদের কি ভালো আইডিয়া আছে যে এনসিআর কি জিনিস এনপিআর কি জিনিস, ওটা কি জানো? পারমুটেশন কম্বিনেশন। জি ভাইয়া। ভাইয়া ভাইয়া জি না ভাইয়া জানি। ভাইয়া। না ভাইয়া। ওকে, আমি একাধিক না শুনতে পাইছি। সো আচ্ছা, সো কম্বিনেশন হচ্ছে বেসিক্যালি এখানে দেখাই।
হ্যাঁ, এই এনসিআর দিয়ে যেটা মিন করে সেটা হচ্ছে আমার কাছে এনটা ভিন্ন ভিন্ন জিনিস আছে। সো এই এনটা ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমি আরটা ভিন্ন ভিন্ন জিনিস কতভাবে চুজ করতে পারবো, ওটা হচ্ছে এনসিআর। সো এটার একটা ফর্মুলা আছে। আমি এটাতে ডিটেলস যাচ্ছি না, আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল টাইমস n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলাটা। বাট ফর্মুলাটা কিভাবে আসে ওটা আমি এক্সপ্লেন করতেছি না। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল মানে কি তোমরা জানো সবাই? মানে এটাও জি ভাই। এক্সপ্লেন করে দেওয়া উচিত আই থিংক। সো মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে অ্যাকচুয়ালি 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, মানে হচ্ছে একটা নাম্বার থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো নাম্বারের প্রোডাক্ট যেটা, ওটা হচ্ছে ওই নাম্বারের ফ্যাক্টোরিয়াল। ইন দ্য সেম ওয়ে 6 ফ্যাক্টোরিয়াল হবে অ্যাকচুয়ালি 6 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলা ইন্টিজারের প্রোডাক্ট। ঠিক আছে, সো এন্ড 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে অ্যাকচুয়ালি 120, ওই কারণে হচ্ছে এটা আমি এভাবে লিখলাম। আচ্ছা, তো এখন এই যে এই জিনিসটা আমরা দেখলাম, এটার দুই দিকে হচ্ছে এটা মানে উপরে নিচে দুই দিকে হচ্ছে আমরা n-3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দিতে পারি। n-3 ফ্যাক্টোরিয়াল দিয়ে কেন গুণ করব ওটা একটু পরে এই রহস্য উন্মোচন হবে আমাদের সামনে। n-3 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে। তো জিনিসটা আসলে আছে এরকম, আমাদের দেখানো লাগবে যে এটা একটা মানে ইন্টিজার, এটা একটা পূর্ণ সংখ্যা দেখানো লাগবে। এখন এই উপরের জিনিসটা খেয়াল করে দেখো যে n-3 ফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়ালি কি মিন করে। n-3 ফ্যাক্টোরিয়াল যেটা মিন করে সেটা হচ্ছে 1 থেকে শুরু করে n-3 পর্যন্ত সংখ্যাগুলোর প্রোডাক্ট, এন্ড এটার সাথে আছে হচ্ছে n-2 থেকে n+2 পর্যন্ত। সো আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে নিচেরটা এটার মতোই রাখলাম। তারপর উপর n-3 ফ্যাক্টোরিয়ালটাকে আমি হচ্ছে ভেঙে লিখতে পারি যে 1 টাইমস 2 টাইমস and n-3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে এটা, and এই জিনিসটা আমি কপি করে নিয়ে আসি। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে n-3 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে যেভাবে ছিল। এবার উপরের জিনিসটা খেয়াল করে দেখো, এটা কি, এটা হচ্ছে 1 থেকে n+2 পর্যন্ত সবগুলো সংখ্যার প্রোডাক্ট না? কারণ এখানে কি 1 থেকে n+2 এর মধ্যে কোনগুলো বাদ আছে? আই থিংক এখানে 1 থেকে n+2 পর্যন্ত সবগুলো সংখ্যাই আছে। সো আমরা হচ্ছে বেসিক্যালি উপরের জিনিসটাকে n+2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। উপরের জিনিস হচ্ছে বেসিক্যালি n+2 ফ্যাক্টোরিয়াল, এন্ড নিচেরটার মতোই 5 ফ্যাক্টোরিয়াল টাইমস n-2 ফ্যাক্টোরিয়াল, সরি n-3 ফ্যাক্টোরিয়াল, ভুল বললাম। সো n-3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে বেসিক্যালি n+2 - 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা কি বুঝা গেছে? এটা নিয়ে কোনো কনফিউশন আছে কারো যে এটা কিভাবে পেলাম? না ভাইয়া। ওকে, এখন এই জিনিসটাকে ফ্যামিলিয়ার লাগতেছে? n+2 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল টাইমস n+2 - 5 ফ্যাক্টোরিয়াল। আমি কি এনসিআর এর ফর্মুলা মুছে দিছি? মুছে দিছি। আচ্ছা, এনসিআর এর ফর্মুলা যেটা ছিল ওটা আরেকবার লিখি, বিকজ why not? তো চ্যাটে একটা এসেছে। এনসিআর এর ফর্মুলা যেটা ছিল
n factorial r factorial n minus r factorial, ঠিক আছে? এন্ড এখানে দেখো n plus 2 factorial নিচে 5 factorial n plus 2 minus 5 factorial। সো এখানে এই জিনিসটাকে আমরা এই মানে কিভাবে লিখতে পারি, যে জিনিসটা হচ্ছে বেসিক্যালি n plus 2 c5, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি n plus 2 c5 এর সমান। কেন বুঝতে পারছো? কারণ হচ্ছে যে n plus 2 n r মানে হচ্ছে 5, সো বেসিক্যালি পুরো জিনিসটা হচ্ছে এই ফর্মুলার সাথে মিলে যাচ্ছে। সো বেসিক্যালি আমরা বলতে পারি যে এই যে পাঁচটা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট বাই 5 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে বেসিক্যালি n plus 2 c5। এন্ড n plus 2 টা জিনিস থেকে পাঁচটা জিনিস চুজ করার উপায় সংখ্যা এটা সবসময় একটা ইন্টিজার হবে, কারণ এটা তো ফ্র্যাকশন হইতে পারে না অফকোর্স। সো দ্যাটস ওয়াই হচ্ছে এই ফ্র্যাকশনটা সবসময় একটা ইন্টিজার হবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে এটাকে ডিভাইড করবে। ভাইয়া এই প্রুফটাকে আরেকবার সামারাইজ করবা? সো এটার ফার্স্টে আমরা যেটা করছি, আমরা হচ্ছে এটাকে ফ্যাক্টরাইজ করলাম, ফ্যাক্টরাইজ করে পেলাম যে এটা পাঁচটা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট। সো দেন উই ওয়ান্ট টু শো দ্যাট পাঁচটা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট অলওয়েজ যে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভিজিবল হবে। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে পাঁচটা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট নিলাম, ওটাকে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলাম। সো উই ওয়ান্ট টু শো দ্যাট যে এই যে ভাগ করলাম এই ভাগফলটা অলওয়েজ একটা ইন্টিজার হবে। সো এটা আমরা দেখাতে চাই, সরি। সো আমরা হচ্ছে উপরে নিচে n-3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলাম। সো বেসিক্যালি যেটা হলো এখানে উপরে 1 থেকে n plus 2 পর্যন্ত সবগুলো সংখ্যা চলে আসলো, আর নিচে হচ্ছে 5 টাইমস n-3। সো যেটা আসলো উপরে n plus 2 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল n-3 ফ্যাক্টোরিয়াল। সো n-3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে বেসিক্যালি n plus 2 minus 5 ফ্যাক্টোরিয়াল। সো এটা হচ্ছে বেসিক্যালি এর সাথে MCR এর ফর্মুলার সাথে মিলে যায়। সো ওই কারণে আছে আমরা এই জিনিসটাকে লিখতে পারি হচ্ছে n plus 2 c5। সো আর n plus 2 c5 হচ্ছে n plus 2 টা জিনিস থেকে পাঁচটা জিনিস কতভাবে চুজ করা যায়, এন্ড ওই জিনিসটা অলওয়েজ হচ্ছে একটা ইন্টিজার হয়। দ্যাটস ওয়াই হচ্ছে এই যে এই প্রোডাক্টটা ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল এটা সবসময় একটা ইন্টিজার হবে। দ্যাটস ওয়াই 5 ফ্যাক্টোরিয়াল এটাকে ডিভাইড করবে। ভাইয়া আমি হচ্ছে একভাবে করছি, যদি অনেক লেন্দি হয়েছে। আমি ধরে নিছি যে পাঁচটা সংখ্যা যদি এক মানে কনজিকিউটিভ নেওয়া হয় তাহলে একটা হচ্ছে অ্যাটলিস্ট 5 দিয়ে বিভাজ্য হবে, আবার 3 দিয়ে বিভাজ্য হবে একটা, তারপরে বাকিটাকে হচ্ছে জোড় আর বিজোড় দিয়ে প্রকাশ করে গুণটুন করে তারপর হচ্ছে ওটা যে 4 দিয়ে বিভাজ্য এটা দেখাইছি। হ্যাঁ, ওটা 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 কিন্তু একটা ভালো উপায়। ওটা নিয়ে আমি বলছিলাম যে মানে ব্রেকের সময় হয়তো বলছিলাম যে মানে একটা পাঁচটা পর পর নাম্বার থাকলে ওদের মধ্যে একটা অবশ্যই 5 দিয়ে ডিভিজিবল হবে, একটা অবশ্যই 3 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 5 আর 3 গুণ করলে কত হয়? 15। সো আমাদের দেখানো লাগবে যে যে বাকি জিনিসটা 8 দিয়ে ডিভিজিবল হবে। সো ওটা ওটা অ্যাকচুয়ালি মানে একটু কাজ করা লাগবে। সো ওই কারণে হচ্ছে বেসিক্যালি একটু লেংথি হয়েছে হয়তো। ওটা ইমিডিয়েটলি ফলো করেন। এন্ড তোমরা হচ্ছে আমি এটা তো 5 এর জন্য দেখালাম, এটা সিমিলারলি হচ্ছে প্রুফ করা যায় যে যে কনজিকিউটিভ এক্সট্রা নাম্বারের প্রোডাক্ট এক্স ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভিজিবল হবে। এটা এটা তোমাদের জন্য এক্সারসাইজ হিসেবে থাকলো, এটা আমি দেখাই দিলাম না। ভাইয়া কোশ্চেনটা রিপিট করবা? মানে হচ্ছে যদি এক্সট্রা কনজিকিউটিভ নাম্বার থাকে, নিচের লাইনে দেখি, সাপোজ ধরো k plus 0 times k plus 1 times k plus x minus 1। এখানে তো হচ্ছে এক্সট্রা কনজিকিউটিভ নাম্বার আছে, রাইট? যেখানে x একটা ইন্টিজার অফ কোর্স। সো জিনিসটা হচ্ছে x ফ্যাক্টোরিয়াল ডিভাইডস এই প্রোডাক্টটা। এটা হচ্ছে সিমিলারলি প্রুভ করা যায়। এটা আমি প্রুভ করে দেখালাম না, এটা তোমার জন্য এক্সারসাইজ হিসেবে রেখে দিলাম। এটা হচ্ছে মানে যে কোনো k এর জন্য আর যে কোনো x এর জন্য এই জিনিসটা সত্যি হয়।
এটা এইভাবে সিমিলারলি প্রুভ করে ফেলা যায়। ওকে, আমরা আমাদের নেক্সট প্রবলেমে শিফট করতে পারি এখন আই থিংক। আচ্ছা, এই জিনিসটাকে আমি মুছে দিব নাকি তোমাদের কারণ এটা মানে স্ক্রিনশট নেওয়া লাগবে আর সামথিং? তো আমি আগে সেটা এখন মুছে দিই। তো এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট প্রবলেমে মুভ করতে পারি। সেটা হচ্ছে আচ্ছা লেটে প্রবলেম a to the power m minus 1 a to the power n minus 1 এই দুইটার জিসিডি হচ্ছে বেসিক্যালি a to the power gcd of mn minus 1। সো প্রুফ করা লাগবে যে এই a to the power m minus 1 আর a to the power n minus 1 এই দুইটার জিসিডি হচ্ছে a to the power gcd of mn minus 1। আচ্ছা ভাই, এটা কি মড দিয়ে করব? এটা মানে কি দিয়ে করবো এটা তো অ্যাকচুয়ালি মানে মানে বলে দেওয়ার কিছু না, এটা হচ্ছে মানে যেভাবেই করো প্রবলেম সলভ হলেই হলো আর কি। মানে আই থিঙ্ক আমি একটা হিন্ট দিতে পারি, সেটা হচ্ছে আমরা জিসিডি বের করার জন্য ইউক্লিডিয়ান অ্যালগরিদম নামে একটা জিনিস দেখেছিলাম না, মানে হচ্ছে ভাগ করে করে। তো ওই জিনিসটা এখানে কোনোভাবে অ্যাপ্লিকেবল কিনা ওটা একটু চিন্তা করে দেখতে পারো। ওই ভাগ করার অ্যালগরিদমটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি নাকি। ভাগ না বিয়োগ, ও মানে হচ্ছে ভাগ করে যে ভাগশেষটা থাকে এরপর ওই ভাগশেষটা দিয়ে ভাগ দেওয়া হয়। তো ইউক্লিডিয়ান অ্যালগরিদমের ওই ওই জিনিসটা আর কি। ওটা তো ভাগ করে মানে আমরা স্কুলের টেক্সট বইয়ে যে ভাগ করে যে নিয়মটা শিখছিলাম ওটাই।
মানে বিয়োগ দিয়ে অ্যাকচুয়ালি চিন্তা করা যায়, কারণ ভাগ তো হচ্ছে অ্যাকচুয়ালি রিপিটেটিভ বিয়োগ। সো ওটাতে বিয়োগ দিয়ে চিন্তা করলেও কোনো ঝামেলা নাই আই থিঙ্ক। আচ্ছা আমি আই থিঙ্ক একটা হিন্ট দিতে পারি এখানে। এটা হচ্ছে মানে ধরে নাও যে এম এন এর চেয়ে বড়, তো তার মানে হচ্ছে আমরা এম দিয়ে এম কে ভাগ করতে পারি। সো এম ইকুয়ালস এন কিউ প্লাস আর। সো ইট হিন্ট। হ্যাঁ এম ইকুয়ালস এন প্লাস কে এটাও চিন্তা করা যায় আসলে, তখন মানে একাধিকবার ঝামেলা থেকে এড়ানো বের উঠে ভাগে করলাম। সো দ্যাটস ওয়াই। আচ্ছা ওকে, আমি আই থিঙ্ক একটু একটু করে প্রুফটা আনলিশ করতে পারি। সো আমরা ভাইয়া ধরে নিচ্ছি আমরা যে যদি জিসিডিটা হচ্ছে ডি। ওকে। হুম। আমরা যদি এটা বলতে পারি যে জিসিডি অব m to the power a to the power m minus 1 আর a to the power n minus 1 এই দুটোই হবে ডি, তাহলে আমরা বলতে পারি যে
a to the power m minus 1 and a to the power n minus 1 is divisible by d, আর সেখান থেকে আমরা বলতে পারি যে a to the power m minus a to the power n এটাও d দ্বারা ডিভিজিবল। আর তারপর যদি আমরা m ইকুয়াল n প্লাস k বসাই তাহলে সেটা আসবে a to the power k minus 1, সেটাও d দ্বারা ডিভিজিবল। আর k ইকুয়াল আমরা জানি যে k ইকুয়াল হবে মেবি m minus n। হ্যাঁ, এরপর হচ্ছে ওই কে নিয়ে হচ্ছে আবার করা লাগবে, ওই মানে কে এ টু দি পাওয়ার কে মাইনাস 1 আর এ টু দি পাওয়ার n মাইনাস 1 নিয়ে আবার কাজ করা লাগবে। এভাবে রিপিটেটিভলি করলে একসময় আমরা জিসিডিটা পেয়ে যাব। আই থিংক তুমি ওটাই মিন করতে চাইছো, এন্ড এই রিজনিংটা পারফেক্টলি ভ্যালিড, এন্ড আমিও হচ্ছে এক্স্যাক্টলি ওটার সিমিলার একটা রিজনিং দেখাবো। ওকে, সো আচ্ছা আমরা ধরে নিলাম যে জিসিডিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডি। সো এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ডি ডিভাইডস এ টু দি পাওয়ার n মাইনাস 1। D divides a to the power m minus 1 and D divides a to the power n minus 1। ঠিক আছে? সো এন্ড আমরা ধরে নিছি যে m হচ্ছে n এর চেয়ে বড়। ঠিক আছে? সো এরপরে যেটা করব সেটা হচ্ছে D divides a to the power n minus 1, এটা থেকে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে a to the power n is congruent to 1 mod d। ঠিক আছে, এটা কি বুঝে গেছে সবার? কারণ আমরা যেটা বললাম যে এই দুইটা ডিফারেন্স যদি d দিয়ে ডিভিজিবল হয় তাহলে এই দুইটা mod d তে সেম, ওভাবে আমরা হচ্ছে এই জিনিসটা ডিফাইন করছিলাম। সো এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটা এই a to the power n is congruent to 1 এটার দুই পাশে হচ্ছে q পাওয়ার দিয়ে দিতে পারি। সো তখন যেটা আছে সেটা হচ্ছে এই পাশে আছে 1 to the power q and পাশে হচ্ছে a to the power n to the q। দুই পাশে যদি আমরা পাওয়ার q দিয়ে দিই তাহলে জিনিসটা আসে হচ্ছে এও, and a to the power n whole to the power q এই জিনিসটা অ্যাকচুয়ালি nothing but a to the power n q। ঠিক আছে, এটা কি এই জিনিস বুঝে গেছে সবার? n is congruent to 1 mod d, of course আমি mod d টা বারবার লিখলাম না। ওকে, সো এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা a to the power r দিয়ে গুণ দিয়ে দিতে পারি দুই দিকে। তাহলে যেটা হবে ভাইয়া হ্যাঁ ভাই এখানে a to the power n is congruent to 1 mod d এটা কিভাবে আসলো? কারণ হচ্ছে d divides a to the power n minus 1, and আমি হচ্ছে একটু আগে মানে বলছিলাম যে জি ভাইয়া বুঝছি। a আর b যদি কনগ্রুয়েন্ট হয় তাহলে হচ্ছে p divides a minus b, মানে হচ্ছে mod b তে যদি a আর b কনগ্রুয়েন্ট হয় তাহলে ওটা p a minus b কে ডিভাইড করবে, and in the same way এখানে হচ্ছে mod d তে ওটার উল্টাটাও সত্যি, এখানে হচ্ছে mod d তে a to the power n আর 1 একই জিনিস বলে হচ্ছে এটা এদের ডিফারেন্স ডিভাইড করতেছে। সো আচ্ছা ভাই আমরা তখন হচ্ছে পাওয়ারে এটা কিউ দিয়ে মাল্টিপ্লাই করলাম কেন? অ্যাকচুয়ালি কিউ দিয়ে মাল্টিপ্লাই করে দুই দিকে কিউ পাওয়ার তুলে দিছি, এন্ড ওটাতে যেটা লাভ হচ্ছে সেটা হচ্ছে আমরা এই এমটা নিয়ে আমাদের আর কাজ করতে হচ্ছে না, আমরা জাস্ট এখন আর নিয়ে কাজ করতে পারবো। ওটা একটু পরে দেখাচ্ছি, মানে এখনের স্টেপটাই হচ্ছে ওটা।
সো এখানে a টু দি পাওয়ার n কিউ ইজ কনগ্রুয়েন্ট টু 1 আসার পর আমরা হচ্ছে দুই দিকে a টু দি পাওয়ার r দিয়ে যদি গুণ দিয়ে দিই টাইমস a টু দি r ওকে, সো এই জিনিসটা আছে এন্ড এই জিনিসটা কি a টু দি পাওয়ার n কিউ টাইমস a টু দি পাওয়ার r, এই জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার m এর সমান, কারণ m ইকুয়ালস n কিউ প্লাস r। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি a to the m is congruent to a to the r। ঠিক আছে, এটা বুঝা গেছে? ভাইয়া এখানে কিউ আর আর টা এক্স্যাক্টলি কি? ও কিউ হচ্ছে n দিয়ে যদি আমি m কে ভাগ করি, যে ভাগফলটা আছে ওটা হচ্ছে কিউ, ওই কোশ্চেনটা হচ্ছে কিউ, আর যে রিমাইন্ডারটা আছে, যেই ভাগশেষটা আছে ওটা হচ্ছে আর। এই যে এখানে লিখে দিলাম। সো আমরা বেসিক্যালি পাচ্ছি a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার r হচ্ছে কনগ্রুয়েন্ট। সো তাহলে আমরা হচ্ছে এটা বলতেই পারি যে a টু দি পাওয়ার m - 1 আর a টু দি পাওয়ার r - 1 এই দুটো অ্যাকচুয়ালি সেম জিনিস। এন্ড আমরা জানি যে d ডিভাইডস a টু দি পাওয়ার m - 1। সো এখান থেকে আমরা বলতে পারবো যে d ডিভাইডস a টু দি r - 1। ঠিক আছে, সো এখন হচ্ছে আমাদের আর m নিয়ে কাজ করা লাগবে না, কারণ m একটা বড় জিনিস ছিল and আমরা ওটাকে এলিমিনেট করে দিতে পারছি। সো আমরা এখন যেটা পাইলাম সেটা হচ্ছে d divides a to the power r minus 1 and we know that d divides a to the power n minus 1। ঠিক আছে, তো এখন এই প্রসেসটা কি সিমিলার মনে হচ্ছে? আমরা যে ইউক্লিডিয়ান অ্যালগরিদমের জন্য জিসিডি বের করার জন্য মানে যেভাবে আমরা অ্যাপ্রোচ করছিলাম, ওই অ্যাপ্রোচটার এই আচ্ছা অ্যাপ্রোচটা ভাইয়া, কিন্তু ডি অনেক কিভাবে সিমিলার। ডিভাইড a টু দি পাওয়ার r minus 1 কে ডিভাইড করে? ও আচ্ছা আচ্ছা, ওকে, ওই জিনিসটা আরেকবার এক্সপ্লেন করতেছি। এই যে এখানে দেখো a টু দি পাওয়ার n কিউ টাইমস a টু দি পাওয়ার r, এটা তো অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার n কিউ প্লাস r, কারণ গুণ করলে হচ্ছে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। আর n কিউ প্লাস r ইজ নাথিং বাট m। সো আমরা পাচ্ছি যে a টু দি পাওয়ার m ইজ কনগ্রুয়েন্ট টু a টু দি পাওয়ার r। সো দ্যাটস ওয়াই a টু দি পাওয়ার m minus 1 ইজ কনগ্রুয়েন্ট টু a টু দি পাওয়ার r minus 1। এন্ড d হচ্ছে a টু দি পাওয়ার m minus 1 কে ডিভাইড করে, কারণ হচ্ছে হোয়াই নট, যে d হচ্ছে a টু দি পাওয়ার m minus 1 আর a টু দি পাওয়ার n minus 1 এর জিসিডি, দ্যাটস ওয়াই এটা অফকোর্স এটাকে ডিভাইড করবেই। সো তার মানে হচ্ছে এটাকে ডিভাইড করলে এটাকে অবশ্যই ডিভাইড করতেই হবে, দ্যাটস ওয়াই, কারণ এটা আমরা মড দিতে কাজ করতেছি। আই থিংক জিনিসটা আমি বুঝাতে পারছি। আচ্ছা, এই প্রসেসটা কি তোমাদের সিমিলার মনে হচ্ছে? যে আমরা যখন এই ভাইয়া ইউক্লিডিয়ান অ্যালগরিদম দিয়ে জিসিডি বের করতাম, সো মনে হয় আই থিংক আচ্ছা ওকে, ওটা একটা নয়েজ ছিল। আচ্ছা whatever। সো আমরা যখন ইউক্লিডিয়ান অ্যালগরিদম দিয়ে জিসিডি বের করছিলাম, আমরা কি করছিলাম? আমরা হচ্ছে দুইটা, একটা ছোটটা সংখ্যা দিয়ে বড় সংখ্যা দিয়ে সংখ্যাটাকে ভাগ দিছিলাম। সো যেই সংখ্যাটা হচ্ছে রিমাইন্ডার আসছিল, তারপর হচ্ছে ওই রিমাইন্ডারটা দিয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ দিছিলাম। সো বেসিক্যালি এখানে হচ্ছে আমরা সেম জিনিসটা কন্টিনিউ করতে পারি, কারণ আমরা জানি যে d ডিভাইডস a টু দি পাওয়ার r minus 1 and d ডিভাইডস a টু দি পাওয়ার n minus 1। সো এন্ড তার মানে কি d হচ্ছে এই যে a টু দি পাওয়ার r minus 1 আর a টু দি পাওয়ার n minus 1, এই দুইটার একটা কমন ফ্যাক্টর। এন্ড এই দুটো কমন ফ্যাক্টর গুলোর মধ্যে সবচেয়ে বড়টাই কিন্তু d হওয়া লাগবে। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে d ইকুয়ালস GCD of a to the n minus 1 a to the r minus 1। সো d এর ইনিশিয়াল ডেফিনিশন ছিল হচ্ছে a টু দি পাওয়ার m minus 1 a to the n minus 1 এর জিসিডি, এন্ড আমরা হচ্ছে জিনিসটাকে একটু ছোট করে নিয়ে আসছি যে এটা a to the power n minus 1 আর a to the power r minus 1 এর জিসিডি। সো বেসিক্যালি আমরা হচ্ছে এই যে এই সেম কাজটা আবার করতে পারি, মানে হচ্ছে আমরা
এবার ধরে নিতে পারি যে n ইকুয়ালস আর এ প্লাস সি, যেখানে এ হচ্ছে আর দিয়ে ভাগ রিমাইন্ডারটা আর সি হচ্ছে যে এ হচ্ছে কোষেটা আর সি হচ্ছে এন কে আর দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো এ আর ভাগশেষ পাবো সি। সো আমরা হচ্ছে ওটা লিখলাম এখানে। এন্ড ইন দ্য সেম ওয়ে আমরা হচ্ছে এরপর দেখাতে পারবো যে d equals gcd of a to the r minus 1 and a to the c minus 1. ভাইয়া ভাগফল এ পাইলাম কিভাবে? হ্যাঁ সরি ভাগফল বুঝিনি। ভাগফল এ পাইলাম কিভাবে? মানে হচ্ছে একটা ভাগফল তো অবশ্যই পাবো, যে ভাগফলটা পাবো ওটাকে আমরা এ ধরে নিচ্ছি। মানে এ ইজ নাথিং বাট এ আরেকটা কিছু লেখ, কারণ ওই এইটার সাথে মিলে যাইতেছে আরেকটা আছে না, ওই a টু দি ও পাওয়ার শিট, ও আচ্ছা, এক্সট্রিমলি সরি। আচ্ছা, মানে ভ্যারিয়েবল নাম দেওয়াটা অ্যাকচুয়ালি ওটা আমার মানে ওটা তো আমার প্রায় সময় ঝামেলা হয়ে যায় আই থিংক। সো ওটাকে আমরা বি ধরে নিলাম আর কি ভাগফলটাকে, এন্ড ভাগশেষটা হচ্ছে সি। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা হচ্ছে ডি কে এবার হচ্ছে প্রুভ করতে পারবো যে মানে আমরা একটু আগে যেটা প্রুভ করলাম যে ডি ছিল এটা, ওটা থেকে আমরা নিয়ে আসলাম যে ডি হচ্ছে এ টু দি পাওয়ার n - 1 আর এ টু দি আর -1 এর জিসিডি, যেখানে আর ছিল হচ্ছে রিমাইন্ডারটা। সো এখানে ইন দ্য সেম ওয়ে আমরা হচ্ছে প্রুভ করতে পারি যে ডি হচ্ছে বেসিক্যালি এ টু দি পাওয়ার আর -1 আর এ টু দি পাওয়ার সি -1 এর জিসিডি, যেখানে সি হচ্ছে রিমাইন্ডারটা। সো এখন আমরা হচ্ছে এই প্রসেসটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে পারবো? মানে এমন তো না যে আমরা এটা মানে কমাতেই থাকবো, এটা কমতে কমতে এক সময় তো এটা মানে এই প্রসেসটা এলিমিনেট হওয়া লাগবে। বাট when does it actually eliminate? আমার প্রশ্নটা কি বুঝতে পারছো? যখন রিমাইন্ডারটা 0 আসবে। হ্যাঁ এক্স্যাক্টলি, যখন রিমাইন্ডারটা 0 চলে আসবে তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা আর কন্টিনিউ করতে পারবো না। এন্ড একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম দিয়ে জিসিডি বের করার সময় আমরা ওই প্রসেসটা কতক্ষণ কন্টিনিউ করতেছিলাম যতক্ষণ রিমাইন্ডারটা 0 আসতেছিল। মানে রিমাইন্ডার 0 আসলে হচ্ছে আমাদের প্রসেসটা শেষ হয়ে যাচ্ছিল। এন্ড যেই মানে যেটা দিয়ে ভাগ করলে রিমাইন্ডারটা 0 আসতো ওটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি জিসিডি ছিল। এখানেও ইন দ্য সেম ওয়ে এক সময় না এক সময় হচ্ছে রিমাইন্ডারটা 0 আসবে। সাপোজ ধরো ডি ইকুয়ালস আমরা হচ্ছে এই যে এই এর পরের স্টেপে সি দিয়ে আর কে ভাগ করতে পারি, এভাবে করে আমরা কন্টিনিউ করতে পারি। সো এক সময় যেটা আসবে সেটা হচ্ছে ডি ইকুয়ালস জিসিডি অফ এ টু দি পাওয়ার x - 1 and a to the power y - 1. সো এক সময় হচ্ছে এক সময় এই জিনিসটা আসবে, কারণ হচ্ছে আমরা এটা বারবার ছোট হতে থাকতেছে। এন্ড এটা তখনই এই প্রসেসটা টার্মিনেট করবে যখন হচ্ছে এই x আর y একটা আরেকটা দিয়ে ডিভিজিবল হবে। লাইক যখন হচ্ছে এই y কে x দিয়ে ভাগ করলে ভাগশেষটা 0 হবে। আমরা ধরে নিচ্ছি y বড় আর কি। সো যখন ভাগশেষটা 0 হবে তখন কি হবে? আমরা ধরে নিচ্ছি যে x less than y and সরি and y যদি x দিয়ে ডিভিজিবল হয় তার মানে কি y equals kx, ঠিক আছে? Here we go again. আচ্ছা, লেখা অনেক বেশি হয়ে গেছে, এটা আমি একটু জুম আউট করি। আচ্ছা, লেখা কি বোঝা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাইয়া। আচ্ছা, সো আমরা হচ্ছে ধরে নিই যে x y এর চেয়ে ছোট, লেস দেন সাইনটা রেন্ডার করতে পারে না আই থিংক। হ্যাঁ, এখানে একটা ঝামেলা আছে, এরা হচ্ছে লেস দেন সাইনটা রেন্ডার করতে পারে না বাট গ্রেটার দেন সাইনটা রেন্ডার করতে পারে ভালোভাবে।
আচ্ছা whatever, আমরা ধরে নিই যে x হচ্ছে y এর চেয়ে বড় and x y দিয়ে ডিভিজিবল। সো তাহলে যেটা হয় x ইকুয়ালস ky, ঠিক আছে। and x যদি ky হয় তখন যে জিনিসটা আছে আচ্ছা ভাইয়া y দিয়ে x বিভাজ্য কেন? আচ্ছা মানে এটা আমি হচ্ছে টার্মিনেটিং স্টেপটার কথা বলছি, কারণ হচ্ছে এখানে আমরা প্রতিবার যে রিমাইন্ডারটা আসতেছে ওই রিমাইন্ডারটাকে হচ্ছে আমরা এখানে বসায় দিতে পারতেছি, বাট যখন রিমাইন্ডারটা 0 আসবে আমরা কিন্তু তখন এটা এখানে বসায় দিতে পারবো না। সো তখন হচ্ছে আমাদের এই প্রসেসটা টার্মিনেট করবে এন্ড তখনই হচ্ছে আমাদের জিসিডিটা বের হবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা যখন ডিভিজিবল ওই কেসটা নিয়ে কাজ করতেছি, কারণ ডিভিজিবল না হলে তো হচ্ছে আমরা এই জিনিসটাকে বারবার ছোট করতেই থাকবো। আচ্ছা ভাইয়া, এখানে যেহেতু মানে এক্সপোনেনশিয়াল ইউজ করা হচ্ছে, তাহলে কি মানে এক্সপোনেনশিয়াল গুলাই কি একটার সাথে ডিভিজিবল থাকতে পারে, মানে এটা আমরা ইউজ করতে পারি? হ্যাঁ ওটাই অ্যাকচুয়ালি আমরা ইউজ করব। আচ্ছা স্ল্যাশ এল ইউজ করলে তো অ্যাকচুয়ালি লেস দেন অর ইকুয়াল টু আসার কথা। হ্যাঁ ওটা লেস দেন অর ইকুয়াল টু আছে। আচ্ছা মানে লেস দেন আর লেস দেন ইকুয়াল টু খুব একটা ম্যাটার করা উচিত না আই থিংক। আচ্ছা x যদি y দিয়ে ডিভিজিবল হয় তখন হচ্ছে x ইকুয়ালস ky। সো হ্যাঁ তার মানে আমরা তখন a টু দি পাওয়ার x মাইনাস 1 এই জিনিসটাকে লিখতে পারবো a টু দি পাওয়ার ky মাইনাস 1, ঠিক আছে। এন্ড a টু দি পাওয়ার ky হচ্ছে নাথিং বাট a টু দি পাওয়ার y টু দি পাওয়ার k মাইনাস 1। আমি এটা লিখে দেখাই, a টু দি পাওয়ার y টু দি পাওয়ার k মাইনাস 1। এই জিনিসটা কি বুঝে গেছে ভালোভাবে? জি ভাইয়া। এন্ড আমরা একটু আগে হচ্ছে একটা দেখছি, আচ্ছা 1 কে আমরা 1 টু দি পাওয়ার k লিখতেই পারি, বিকজ why not। আচ্ছা আমি ক্লাসের মাঝ পর্যায়ে একটা সূত্র দেখাইছিলাম না যে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এর একটা ফর্মুলা, যে জি ভাইয়া। হ্যাঁ তো ওটাতে কি ছিল যে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n ইকুয়ালস a মাইনাস b টাইমস অনেক বড় একটা জিনিস, আই থিংক তোমাদের মনে আছে। জি ভাইয়া। তো আমরা হচ্ছে ওটা থেকে লিখতে পারি যে একটা ভ্যারিয়েবলের সুন্দর নাম লাগবে, কারণ আমি সবগুলো নাম ইউজ করে ফেলছি আই থিংক। আচ্ছা পি আর কিউ ইউজ করি, তো ওটা থেকে আমরা বলতে পারি যে পি মাইনাস কিউ ডিভাইডস পি টু দি পাওয়ার এন মাইনাস কিউ। আচ্ছা এন তো এখানে আছে একটা, পি টু দি সরি পি টু দি পাওয়ার ডি মাইনাস কিউ টু দি পাওয়ার ডি। আচ্ছা ওটা থেকে আমরা লিখতে পারি যে হচ্ছে এটা সত্যি, ঠিক আছে। সো এন্ড এটা হচ্ছে বেসিক্যালি এ টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার কে মাইনাস 1। সো আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে a to the power y minus 1 divides a to the power y to the power k minus 1। ঠিক আছে, এটা বুঝছো? এই জিনিসটা আমি কিভাবে পাইলাম যে a to the power y minus 1 divides a to the power y to the power k minus 1। না ভাইয়া বুঝি না, আরেকবার বুঝাইলে ভালো হইতো। আচ্ছা ওকে সমস্যা নেই। আচ্ছা আমি হচ্ছে যে a to the power n minus b to the power n একটা ফর্মুলা লিখে দিছিলাম না, যে ওটাতে ছিল কি a to the power n minus b to the power n equals a minus b টাইমস একটা লম্বা জিনিস ছিল। সো আচ্ছা আই থিংক এই প্রবলেমটা দিয়েই আমরা ক্লাসটা শেষ করব। সো ওখান থেকে আমরা বলতে পারি যে হচ্ছে p টু দি পাওয়ার d মাইনাস q টু দি পাওয়ার d এটা হচ্ছে p মাইনাস q দিয়ে ডিভিজিবল, কারণ এই জিনিসটা p টু দি পাওয়ার d মাইনাস q টু দি পাওয়ার d এটা হচ্ছে p মাইনাস q টাইমস একটা ইন্টিজার, ওই কারণে হচ্ছে p মাইনাস q এটাকে ডিভাইড করবে। এন্ড এটা হচ্ছে a টু দি পাওয়ার y টু দি পাওয়ার k মাইনাস 1 টু দি পাওয়ার k। সো দ্যাটস ওয়াই এটা a টু দি পাওয়ার y মাইনাস 1 দিয়ে এটা ডিভিজিবল হবে।
ঠিক আছে, বুঝে গেছে ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, এ টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার কে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এ টু দি পাওয়ার এক্স। সো So this is it. A to the power, আমরা প্রুফ করলাম যে a to the power y minus 1 divides a to the power x minus 1. And আমরা জানি যে একটা নাম্বার যদি আরেকটা নাম্বার দিয়ে ডিভিজিবল হয় তখন হচ্ছে ওদের জিসিডি হয় হচ্ছে ছোট নাম্বারটা। লাইক এখানে a to the power y minus 1 দিয়ে a to the power x minus 1 ডিভিজিবল, সো আমরা বলতে পারি যে d equals a to the power y minus 1. ঠিক আছে? হ্যাঁ, লাস্ট লাইনটা বুঝি নাই। আচ্ছা, লাস্ট লাইনটা যেটা বললাম সেটা হচ্ছে বেসিক্যালি if লাস্ট লাইনে যেটা বললাম সেটা হচ্ছে বেসিক্যালি এটা, যদি একটা নাম্বার একটা নাম্বারকে ডিভাইড করে তাহলে তাদের জিসিডি হবে হচ্ছে যে নাম্বারটা দিয়ে ডিভিজিবল ওই নাম্বারটাই। সো এখানে ডি হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আর এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 এর জিসিডি, এন্ড এই এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 দিয়ে এটা ডিভিজিবল, দ্যাটস ওয়াই ডি হচ্ছে যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 এর সমান। এখন কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, এন্ড এখানে দেখো ওয়াই কি ছিল, ওয়াই হচ্ছে আচ্ছা ভাইয়া, যেটা তাহলে উপরের স্টেটমেন্টে কিভাবে প্রুফ হলো? কোন স্টেটমেন্টটা? যেটা একদম প্রবলেম স্টেটমেন্টটা ছিল। আচ্ছা হ্যাঁ, প্রবলেম স্টেটমেন্টটা তো আমি এখন আমরা এখন ফাইনাল স্টেপে আছি। সো এখানে ওয়াই কি, ওয়াই হচ্ছে যেটার জন্য আমাদের রিমাইন্ডারটা 0 আছে, এন্ড আমরা ইউক্লিডের অ্যালগরিদমে আমরা যা করছিলাম যে যেটার জন্য আমাদের হচ্ছে রিমাইন্ডারটা 0 আসে, মানে যেটা দিয়ে ভাগ করলে রিমাইন্ডারটা 0 আসে, ওটাই ছিল আমাদের জিসিডি। মানে তোমাকে বুঝতে পারছো আমি কি বলতেছি? আরেকবার এক্সপ্লেইন করতে পারি চাইলে। মানে হচ্ছে সাপোজ আমরা 6 আর 21 এর জিসিডি বের করতেছিলাম, তখন যে 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 ভাগশেষটার জন্য যে ভাগ করলে, মানে আচ্ছা আমি এটা লিখে দেখালে প্রবাবলি ইজিয়ার হবে। লাইক 21 equals 6 times 3 plus 3, ঠিক আছে? মানে হচ্ছে 21 কে 6 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার আসে 3। এখন এই 3 দিয়ে যদি আমি আবার 6 কে ভাগ করি তখন কি ভাগশেষ আসে 0। তার মানে যেটা দিয়ে ভাগ করলে ভাগশেষটা 0 আসে, ওটাই আমাদের জিসিডি ছিল। এন্ড এখানে হচ্ছে যে y দিয়ে ভাগ করলে ভাগশেষটা 0 আসছে। সো এন্ড তার মানে আমরা বলতে পারি যে ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা যে ইনিশিয়াল এ মানে জিসিডি বের করতেছিলাম ওটাই। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কনক্লুড করতে পারি যে y ইকুয়ালস জিসিডি অফ m। মানে জিনিসটা ক্লিয়ার হইছে? আচ্ছা ভাইয়া, এই প্রুফটা কি ক্লাসরুমে আপলোড করা যাবে? আচ্ছা, এই প্রুফটা আমি আই থিংক এটা কপি করে হচ্ছে ক্লাসরুমে আপলোড করতেই পারি, এন্ড আমি হচ্ছে একটা প্রবলেম সেট দিয়ে দিব ক্লাসরুমে, এন্ড তোমরা হচ্ছে প্রবলেম সেটটা ট্রাই করতে পারো। আই থিংক এটা কপি করে রাখি। লাস্ট পার্টটা বুঝি নাই। আচ্ছা এক সেকেন্ড, আমি এটা মানে পেস্ট করে এসে তারপর আমি এটা আরেকবার এক্সপ্লেইন করতেছি, নো প্রবলেম। হ্যাঁ আমি এটা কপি করে রাখছি, এটা আই থিংক এই প্রুফটা আমি আই থিংক এটা মানে ভাষা সহ লিখে আপলোড দিতে পারবো। আচ্ছা লাস্ট লাইনটা, ওকে। আচ্ছা এখানে ওয়াইটা অ্যাকচুয়ালি কি ছিল, ওয়াই হচ্ছে যেটার জন্য আমি এক্স কে ভাগ দিলে যে ভাগশেষটা 0 আসে। তো যেটার জন্য হচ্ছে ভাগশেষটা 0 আসে ওটাই হচ্ছে আমাদের, সরি ওয়াই এর জন্য ভাগশেষ 0 আসে। সো আমরা পাচ্ছি যে
ডি হচ্ছে কি, ডি হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস 1 এর জিসিডি। তো আমরা পাচ্ছি যে d ইকুয়ালস a টু দি পাওয়ার y মাইনাস 1। এন্ড আমরা হচ্ছে ইউক্লিডের অ্যালগরিদমের প্রুফ যেটা ছিল ওটাতে দেখছিলাম যে আমরা যেটা দিয়ে ভাগ করলে ভাগশেষে 0 আসে ওটাই হচ্ছে আমাদের জিসিডি হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম যে 6 আর 21। সো 6 আর 21 এ আমরা যদি 3 দিয়ে ভাগ করি ভাগশেষে 0 আসে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা হচ্ছে আমরা মানে প্রুফ করছিলাম যে 3 হচ্ছে আমাদের জিসিডি। সো ইন দিস কেস এখানে আমরা কি করতেছি, আমরা বারবার ফার্স্টে কি করছি, ফার্স্টে এম দিয়ে এন কে ভাগ করছি, যে ভাগশেষটা আসছে ওটা নিলাম আর, তারপর আর দিয়ে এন কে ভাগ করছি, ঠিক আছে, এই যে আর দিয়ে এন কে ভাগ দিচ্ছি, তারপর হচ্ছে এভাবে আমরা কন্টিনিউ করতে থাকছি যতক্ষণ না পর্যন্ত ভাগশেষে 0 আসে। যে এখানে ভাগশেষ স্থির ছিল বলে হচ্ছে আমরা জিনিসটা আবার কন্টিনিউ করছি, কিন্তু যখন ভাগশেষে 0 হবে তখন কিন্তু আমরা জিনিসটা কন্টিনিউ করতে পারতেছি না। সো দ্যাটস ওয়াই হচ্ছে ওই যখন ভাগশেষে 0 আসবে তখন হচ্ছে আমরা এই প্রসেসটা টার্মিনেট হচ্ছে, মানে আমরা হচ্ছে এই জিনিসটা বারবার চালিয়ে যেতে পারতেছি না, এটা প্রসেসটা একসময় শেষ হচ্ছে। এন্ড এটা তখনই শেষ হচ্ছে যখন হচ্ছে ভাগশেষটা 0। মানে জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে, 9:24 বেজে গেছে, আই থিংক আমরা এখানে শেষ করতে পারি।